নমস্কার সকল দর্শককে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা বৃহস্পতি আগামী 18 তারিখ যে বক্রী অবস্থা থেকে মার্গী অবস্থায় পরিবর্তিত হবে এবং তার কিছুদিনের মধ্যে কুম্ভ রাশিতে প্রবেশ করবে, এর উপরে একটা নাটশেলে আলোচনা করব। তারপরে লগ্নভিত্তিক ফলও বলবো। তবে এখন যে আলোচনাটা করতে চলেছি আর কি, সেটা খুব মোটা দাগের আলোচনা হবে বা সার্বিক আলোচনা হবে। মোটা দাগের কথাটা বলা ঠিক না, সার্বিক আলোচনা করব। পরবর্তীকালে এর কিছু নবাংশ ভিত্তিক আলোচনা আছে, সেগুলো যখন যখন প্রয়োজন হবে সেই মোতাবেক বলে দেব, বা আপনারা যদি কখনো স্পেসিফিক কিছু প্রশ্ন করেন তাহলে সেটাও বলে দেওয়ার চেষ্টা করব। তো মোটামুটি বৃহস্পতির গোচর নিয়ে কিছুদিন আগে একটা অনুষ্ঠান করেছিলাম, যখন বৃহস্পতি 15ই সেপ্টেম্বর অ্যাকুয়ারিস থেকে ক্যাপ্রিকর্নে নেমে এসেছিল, তখন অনুষ্ঠান একটা করেছিলাম। তো যাই হোক, আজকে আমি অনুষ্ঠান করছি 8 তারিখ। তো আর 10 দিন পরে, 10 দিনের দিন অ্যাকচুয়ালি, বৃহস্পতি ডাইরেক্ট হবে এবং তার প্রায় 1 মাসের মাথায় কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এই এন্টায়ার ঘটনাটা খুব ইম্পর্টেন্ট। এটা সেলেস্টেরিয়াল ফেনোমেনন। আমাদের ব্যক্তিগত জীবন তথা সার্বিক জীবন সব কিছুর প্রেক্ষাপটে খুব গুরুত্বপূর্ণ একটা গোচর হতে চলেছে। তো সেটাকে নিয়ে বিস্তৃত আলোচনা করব। আলোচনা শুরুর একদম প্রাককালে আপনাদের বলে দিই, আপনারা দয়া করে ভিডিও শেয়ার করবেন। প্রয়োজন মনে করলে সাবস্ক্রাইব করতে পারেন, বাট শেয়ার করবেন যাতে ম্যাক্সিমাম মানুষ দেখতে পান, এটাই বলার ছিল। যাই হোক, আমি আলোচনাটা একটু পেছন দিকে টেনে এনে তারপরে বলছি যে 20 জুন, এবছরের 20 জুন বৃহস্পতি রাত্রির 8:48 বৃহস্পতি বকরি হয়েছে। কোথায় গিয়ে বকরি হয়েছে না, অ্যাকুয়ারিসে ঢুকেছে। অ্যাকুয়ারিসে ঢুকেছে এবং 8 ডিগ্রি 5 মিনিট 7 সেকেন্ড যাওয়ার পরে বকরি হয়েছে। বকরি হওয়ার পরেও পেছন দিকে নামতে শুরু করেছে এবং 15ই সেপ্টেম্বর বিকেল প্রায় 4টের কাছাকাছি ও আমাদের পুনরায় মকর রাশিতে প্রবেশ করেছে এবং মকর রাশিতে প্রবেশ করে ও প্রায় 2.25 ডিগ্রি মতন নিচে নামবে। এখনও নিচে নামার প্রসিডিওরটা চলছে, তবে খুব সামান্য অংশ বাকি রয়েছে। আজকে যখন আমি ভিডিও রেকর্ড করছি, এখন 28 ডিগ্রি 23 মিনিট আছে। ও আর আগামী 10 দিনের দিনে 10 মিনিট নামবে। তার মানে ওর অ্যাভারেজ ভেলোসিটি 1 মিনিটের মতন থাকবে এবং শেষের 3-4 দিন, মোটামুটি 14ই সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত ভেলোসিটিটা কিন্তু খুব কম থাকবে, কয়েক সেকেন্ডে থাকবে আর কি। তো যাই হোক, ও নামবে হচ্ছে বৃহস্পতি 18 তারিখ পর্যন্ত, 18 তারিখ বেলা 11:38 পর্যন্ত 28 ডিগ্রি 13 মিনিট 42 সেকেন্ড পর্যন্ত নামবে। তারপরে ও ডাইরেক্ট হয়ে যাবে, অর্থাৎ মার্গী হয়ে যাবে। তারপরে আস্তে আস্তে গতি নেওয়া শুরু করবে এবং সামনের মাসের 20 নভেম্বর সকাল 10:52 ও পাকাপাকিভাবে ক্যাপ্রিকর্নকে ছেড়ে অ্যাকুয়ারিসে যাবে এবং অ্যাকুয়ারিসে একটা ও হাই ভেলোসিটির একটা গোচর করবে। অর্থাৎ এখানে ও পূর্ণ গতিতে থাকবে বৃহস্পতি। আমি অলমোস্ট সবকটা নবাংশেরই ভেলোসিটি মেপে দেখেছি, প্রায় একই থাকবে, প্রায়। তো সেটা নিয়ার অ্যাবাউট 12 মিনিটও ক্রস করে যাবে, 14 মিনিটের কাছাকাছি চলে যাবে। ডিসেম্বর জানুয়ারিতে গিয়ে ওর 14 মিনিটের ওপর কাছাকাছি ভেলোসিটি থাকবে বৃহস্পতির। তো এইভাবে চলতে চলতে ও আগামী বছরে 13ই এপ্রিল, আমি একটু গল্পটা বলে নিচ্ছি কখন যাচ্ছে, তারপরে মূল আলোচনায় আসবো। আগামী বছরের 13ই এপ্রিল ও মীন রাশিতে প্রবেশ করবে। কটার সময় না, বেলা 11:22। আপনারা একটু ডেটাগুলো রেখে দেবেন, এগুলো পরবর্তীকালে কাজে লাগবে আপনাদের যাদের ইন্টারেস্ট আছে আর কি। মীন রাশিতে প্রবেশ করবে 13ই এপ্রিল 11:22 এবং মীন রাশিতে প্রবেশ করে ও চলতে থাকবে বেশ কিছু দূর মানে হাফ অফ দ্য মীন রাশি। সেটাও যাবে মীন রাশিতে 14 ডিগ্রি 34 মিনিট 56 সেকেন্ড, মানে প্রায় 14 ডিগ্রি 35 মিনিট পর্যন্ত ও মীন রাশিতে যাবে এবং 29শে জুলাই, সামনের বছরের 29শে জুলাই বেলা রাত্রিবেলা 1:32 ও বকরি হবে। কত ডিগ্রিতে বকরি হবে বললাম, 14 ডিগ্রি 34 মিনিট 56 সেকেন্ডে ও বকরি হবে। বকরি হয়ে এবারও নিচের দিকে নামতে শুরু করবে।
এক প্রসেস। বৃহস্পতি যখন বকরি হয় মোরলেস 10 ডিগ্রির মতন নিচের দিকে নামে। তো নামবে কত দূর পর্যন্ত না 4°39'30" পর্যন্ত নিচে নামবে। অর্থাৎ সামনের বছর জুলাইয়ের একদম ফ্যাগ এন্ড থেকে নভেম্বরের 24 তারিখ পর্যন্ত বৃহস্পতি বকরি থাকবে। কতক্ষণ পর্যন্ত না নভেম্বরের 24 তারিখ ভোর 4:48 পর্যন্ত বৃহস্পতি বকরি থাকবে। বকরি অবস্থায় কতটা নামবে মীন রাশিতে না 4°39'30। তার মানে আপনারা বুঝতে পারছেন যে বৃহস্পতি আর কিন্তু কুম্ভ রাশিতে ফিরে আসবে না। কুম্ভ রাশিতে দুটো বাইপার্টাইট ওর গোচরটা হলো। একটা হলো এবছর, যেটা মোটামুটি আমাদের এপ্রিল মাসের প্রায় ধরুন 2/3 থেকে এই 15ই সেপ্টেম্বর পর্যন্ত একটা গোচর হলো প্রায় 5.5 মাসের। আর এই যে গোচরটা হতে চলেছে এটা প্রায় 5 মাসের। তার মানে অ্যাকচুয়ালি বৃহস্পতি কুম্ভ রাশিতে থাকবে 10.5 মাসের মতন। বৃহস্পতি একটা ঘরে আমরা নর্মালি ধরে নিই 1 বছর থাকে, কিন্তু অ্যাকচুয়ালি 1 বছরের থেকে একটু কম থাকে। 1 বছরের থেকে ধরুন ওই 12-15 দিন কম থাকে, কিন্তু এই গোচরগুলোতে একটু বেশি কম থাকছে, প্রায় 1 মাসের মতন। তো এটা সিগনিফিকেন্ট। তো কোথাও গিয়ে ভেলোসিটিটা মেক আপ করবে। আমরা যখন ট্রেনে করে যাই দেখবেন ট্রেন অনেক সময় লেট চলে, তো কোনো একটা বড় সিগন্যাল পেয়ে গেলে সেখানে হাই ভেলোসিটি নিয়ে ট্রেন ভেলোসিটিটাকে মেক আপ করে। এগুলো সব সেলেস্টেরিয়াল ফেনোমেনন। আপনাদের মনে হতে পারে বৃহস্পতির গতিও কখনো কমবে না, কখনো বাড়বে না, না পৃথিবীর না কারুর, সবাই একটা নির্দিষ্ট স্ট্যাটিক ভেলোসিটিতেই চলছে, কিন্তু স্ট্যাটিক অ্যাঙ্গুলার ভেলোসিটিতে চলছে পুরো কথাটা। এবার আমাদের কি হয়, আমরা যে পজিশনে অ্যাকুয়ার করে রয়েছি এই মুহূর্তে, যে আমাদের সৌরজগতে পৃথিবীর যে পজিশন আছে এবং বৃহস্পতির যে পজিশন আছে, বৃহস্পতি কোথায় না এই মুহূর্তে মকর রাশিতে রয়েছে। তো পৃথিবীর পজিশনের সাপেক্ষে বৃহস্পতির ভেলোসিটিটা এই পর্যন্তই রেকর্ড করা যাবে কুম্ভ রাশিতে, অর্থাৎ 10.5 মাসের মতন। কিন্তু আমি যদি বৃহস্পতির পুরো গোচরটা ধরে নিই, বৃহস্পতির গোচর কোথা থেকে ধরতে হয় আপনাদের অনেকবার বলেছি, সেটা হচ্ছে সিংহ রাশি থেকে বৃহস্পতির গোচর ধরতে হয়। অ্যাকচুয়ালি আমার সামনে বই খোলা রয়েছে পরাশরী ঘোড়া, সেখানে পরিষ্কার বলা রয়েছে বৃহস্পতি যেদিন সিংহ রাশিতে প্রবেশ করবে সেদিন থেকে তার গোচর রেকর্ড করা হবে। এবং সেটা কতদিন হবে না কর্কট রাশির একেবারে শেষ বিন্দু পর্যন্ত। এই পুরো যে 360 ডিগ্রি সেটা আসতে বৃহস্পতির মোটামুটি 11 বছর, প্রায় 8 মাসের মতন একটা সময় লাগে। তো 12 বছর পুরো লাগে না, 12 বছরটা আমরা মোটের উপরে আলোচনা করি। এই হচ্ছে বৃহস্পতির এন্টায়ার গোচরটা আপনাদের বললাম কত ডিগ্রি পর্যন্ত যাবে। এবং সামনের বছর 24শে নভেম্বর যখন ডাইরেক্ট হয়ে যাবে, তারপরেও আস্তে আস্তে গতি নেবে। গতি নিয়ে ওই এন্টায়ারলি বৃহস্পতি যখন বকরি ত্যাগ করে মার্গী হয়, তারপরে প্রায় ও 42 থেকে 43 ডিগ্রি পর্যন্ত ও মার্গী গতিতে চলে। তার মানে বুঝতে পারছেন 4 ডিগ্রি থেকে যদি যাত্রা শুরু করে, তাহলে পরের ঘরের মানে মেষ রাশিতে ও প্রায় 14-15 ডিগ্রি চলে যাবে, বা সামান্য বেশিও যেতে পারে। আমি টেন্টেটিভ বলছি, গিয়ে ও বকরি হবে। তার মানে মীন রাশিতে ও পুরো 1 বছরের যে গোচরটা করবে, কবে যাবে না সেটা 2023 সালে যাবে 22শে এপ্রিল। 22শে এপ্রিল 2023 সালে 4:38 সকালবেলা বৃহস্পতি মেষ রাশিতে প্রবেশ করবে। তো আলটিমেটলি কালপুরুষের দ্বাদশ ঘর ত্যাগ করে, নিজের ঘর ত্যাগ করে ও মঙ্গলের ঘরে প্রবেশ করবে। তো এটা অনেক পরের ঘটনা, তার আগে বৃহস্পতি নিয়ে বিস্তৃত আলোচনা হবে, আমি ইনফরমেশনের তাগিদে বলে রাখলাম। এবার আসি মূল আলোচনায়। বৃহস্পতি কী জাতীয় প্ল্যানেট? আমাদের যত মেটেরিয়াল প্রসপারিটি দেখছেন, মেটেরিয়াল আসপেক্ট দেখছেন, তার সমস্ত কিছু বৃহস্পতির সাথে জড়িত। কেন? কারণ বৃহস্পতি হচ্ছে, আপনাদের বহু বাজার চলতি বইতে বিভিন্ন রকম লেখা থাকতে পারে, আমি একদম বৃহৎ পরাশরী ঘোড়া ডিকোড করে আপনাদের বলছি। এখানে পরিষ্কার লেখা আছে বৃহস্পতি অবশ্যই সাত্ত্বিক প্ল্যানেট, অবশ্যই সাত্ত্বিক প্ল্যানেট, কিন্তু বৃহস্পতি মেটেরিয়াল প্ল্যানেট। তার মানে বৃহস্পতির মধ্যে রাজসিক গুণ বেশি পরিমাণে রয়েছে, সাত্ত্বিক গুণও রয়েছে, তামসিক গুণ প্রায় নেই বললেই চলে, খুব সামান্য অংশ রয়েছে।
খুব সামান্য, লেস দেন 5%। রাজসিক গুণ এবং সাত্ত্বিক গুণ দুটো সংমিশ্রণে রয়েছে। তো কিভাবে রয়েছে না, কালপুরুষের নবম ভাব বৃহস্পতিকে দেওয়া রয়েছে, অর্থাৎ কালপুরুষ নিজে যদি আমরা ব্যক্তি হিসাবে একটা কনসিডার করে নিই, তাহলে তার 9th হাউস অর্থাৎ তার যে ধর্মভাব, তার যে প্রকৃতি, সেই প্রকৃতি বৃহস্পতিকে দেওয়া রয়েছে। তো প্রকৃতি তো একটা খুব গুরুত্বপূর্ণ ইয়ারস্টিক একটা মানুষের জন্য, সেটা বৃহস্পতিকে দেওয়া আছে মানে বৃহস্পতির একটা মিনিমাম মানদণ্ড আছে। আমি মিনিমাম কথাটা বলছি, অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম মানদণ্ড আছে। আমাদের মেটেরিয়াল লাইফ এবং স্পিরিচুয়াল লাইফের ব্যালেন্সিংয়ের ক্ষেত্রে বৃহস্পতি খুব গুরুত্বপূর্ণ, মানে ইট প্লেস দ্য পাইভোটাল রোল, পরিষ্কার ব্যাপার। এর থেকে কেউ ইম্পর্টেন্ট রোল প্লে করে না, কারণ বাদবাকি প্ল্যানেটসগুলো, আপনি রবিকে বাদ দিয়ে দিন, বাদবাকি এবং রাহুকেতুকে বাদ দিয়ে দিন, বাদবাকি যে 6টা প্ল্যানেট রয়েছে তার মধ্যে স্যাটার্ন হচ্ছে পূর্ণ স্পিরিচুয়াল, আর বাদবাকি প্ল্যানেটগুলো হচ্ছে পুরোপুরি মেটেরিয়াল, একদম পরিষ্কার ব্যাপার। তার মধ্যে সাত্ত্বিক পার্ট বা স্পিরিচুয়াল পার্ট একদম নগণ্য আছে। তার মানে কিন্তু তারা কোনো উশৃঙ্খল বা আমি এই মোতাবেক বলছি না, ক্যারেক্টারিস্টিকটা বলছি। তো কন্ট্রোলারকে অ্যাকচুয়ালি স্যাটার্ন এই প্রত্যেকের মধ্যে কন্ট্রোল করে, এই একদিকে সবাই এবং স্যাটার্ন আরেকদিকে। স্যাটার্নের এতটাই শক্তি যে সবাইকে একসাথে টেনে রাখতে পারে। কিন্তু বৃহস্পতির মধ্যে একটা ব্যালেন্সিং, অর্থাৎ বৃহস্পতি একটা মাঝামাঝি গুণযুক্ত প্ল্যানেট, যার মধ্যে আপনাকে যে বিদ্যে দেওয়া হবে সেই বিদ্যের মাধ্যমে আপনি আপনার বোথ মেটেরিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ স্পিরিচুয়াল, অ্যাকচুয়ালি কথাটা উল্টো বলা উচিত, স্পিরিচুয়াল অ্যাজ ওয়েল অ্যাজ মেটেরিয়াল, আপনার জীবন আপনি বাঁচতে পারবেন। এই গুণটা জুপিটারকে দেওয়া রয়েছে। গুরু আমাদের এই গুণটাই শেখায় অ্যাকচুয়ালি, যে তোমার জীবন বাঁচার জন্য শিক্ষার দরকার, এবং শিক্ষাকে ভাঙিয়ে তুমি কিছু কর্ম করবে, তার দ্বারা তুমি তোমার এবং সংসারের ভরণ পোষণ করবে, ভগবানকে ডেভোট করার পরে ঈশ্বরকে দেবে, সেটাকে খাদ্য হিসাবে গ্রহণ করবে। এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রসিডিউর, সেটাই জুপিটার শেখায়। জুপিটারের মধ্যে মেটেরিয়াল গুণ আর কী কী আছে? জুপিটারকে আমরা 5th হাউসের অধিপতি বলি, পঞ্চম ভাবের অধিপতি বলি। পঞ্চম ভাব থেকে আমরা কি করি না, পঞ্চম ভাব থেকে আমাদের যে কোনো বিকাশকে বোঝায়, যে কোনো ডেভেলপমেন্ট, সেটা সন্তান সন্ততি থেকে শুরু করে, লাভ অ্যাফেয়ার থেকে শুরু করে, বিবাহ থেকে শুরু করে, অর্থাৎ আপনার জীবনে যা কিছু অ্যাডেড হচ্ছে, স্পেশালি পজিটিভ অ্যাডেড হচ্ছে। পজিটিভ মানে আমাদের দৃষ্টিকোণ থেকে সেটা লাভবাচক, মানে প্রফিটেবল, সেই জিনিসের সাথে বৃহস্পতি যুক্ত আছে। আপনি 1-এ পড়ছেন, আপনি 2-তে উঠলেন, কিছু জ্ঞানের বেশি এক্সেস আসলো, জুপিটার সেখানে যুক্ত। এবার যদি উল্টো দিকে চলে যান, কেউ ফেল করে গেল, এখন তো কেউ ফেল করে না, ক্লাস 8 পর্যন্ত কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট আছে, সবাইকে প্রাথমিক শিক্ষাটা দিতেই হবে। তো সেই হিসাবে তার পরবর্তীকালে কেউ যদি ফেল করেন গিয়ে, তো এরকম হয় অনেক সময় যে ক্লাসে উঠতে পারলো না, প্রমোশন হলো না, তো তার মানে কিন্তু আপনি অ্যাকচুয়ালি বলতে পারেন যে আমার তো ডিমোশন হলো না, আমি তো একই জায়গায় পড়ে রইলাম, কিন্তু অ্যাকচুয়ালি আপনার ডিমোশন হলো, কারণ সবাই এগিয়ে গেল মানে আপনি অ্যাকচুয়ালি পিছিয়ে গেলেন। তো যে কোনো রকমের রেট্রোগ্রেড মোশনকে জুপিটারের নেগেটিভ ইফেক্টের সাথে যুক্ত করা হয়। আমরা যত রকম জীবনে মোটামুটি একটু এক্সটেন্সিবল, অর্থাৎ এক্সটেন্সিভ যাকে বলা যায়, মানে ধরুন আমি কিছুদিন ধরে একটা জিনিসকে ভোগ করব, যে আমি লেখাপড়া শিখেছি, অন্তত 30 বছর আমি সেটাকে এক্সারসাইজ করে কিছু অর্থ আয় করব এবং সৎ পথে আয় করব, সেটা জুপিটার সেইখানে পাইভোটাল রোল প্লে করে। আমার সন্তান সন্ততি হলো, বিবাহ করলাম, সন্তান হলো, এই পুরো প্রসেসটা মানে কি, আমরা কিছুদিন ওই ইনস্টিটিউশনটার সাথে যুক্ত থাকছি। এবার আপনি বলতে পারেন কিছুদিন মানে সেটা তো বেশ কয়েক বছর, মানে অন্তত একটা নর্মাল মানুষের ক্ষেত্রে অবশ্যই অনেক বছর, কিন্তু সেগুলো কিন্তু যত বেশি তার ডিস্টেন্স হবে তত সেখানে স্যাটার্ন রোল প্লে করে। এগুলো একটু গুরুতত্ত্ব আছে, সেই জন্য আমি জাস্ট টাচ দিয়ে যাচ্ছি, অনেকবার বলেওছি যে কোনো জিনিস যখন আপনি একদম মানে আমাদের যতটুকু লাইফ স্প্যান আছে, এটা লোক একটা পার্মানেন্ট চাকরি পেল, তো অ্যাটলিস্ট 30-35 বছর সে চাকরিটি করবেন। তার মানে কি, সে যদি কোনো অবৈধ কাজকর্ম না করে বা অসুস্থ না হয়ে যায় বা
খুব খারাপভাবে বলছি না, মারা যান, তাহলে সে মোটামুটি চাকরিটা সারা জীবনই করতে পারবে। তার মানে তার খাদ্য এবং তার নিরাপত্তার ব্যাপারটা অনেকটা নিশ্চিত করা গেল। এরকম আর কি লং টার্মে এফেক্ট দেয়। সন্তান সন্ততি হলো, তার মানে কোনো দুর্ঘটনা না ঘটলে মোটামুটি আপনি আপনার ডেথ পর্যন্ত সন্তান সন্ততিকে দেখতে পাবেন, কারণ সন্তান সন্ততি ন্যাচারাল কোর্স অফ অ্যাকশানে ও কিন্তু আপনার পরেই পৃথিবী থেকে যাবে। তো এই হচ্ছে বৃহস্পতির দেওয়া, এবং স্যাটার্ন তার সাথে সম্পূর্ণভাবে যুক্ত থেকেই দেয়। অর্থাৎ স্যাটার্নের এখানে মর্জি না হলে আপনার এগুলো খুব ট্রানজিটারি হয়ে যাবে, অর্থাৎ বেশি দিন আপনি ভোগ করতে পারবেন না। অ্যাটলিস্ট 12 বছর অনওয়ার্ডস ভোগ করতে গেলে, আমি একটু বলে দিচ্ছি, 12 বছর অনওয়ার্ডস কোনো জিনিসকে ভোগ করতে গেলে সেখানে শনির পারমিশন লাগে, অর্থাৎ শনির এফেক্ট লাগে। 12 বছরের কম জিনিস মোটামুটি 1 বছর থেকে 12 বছর পর্যন্ত ভোগ করতে গেলে সেখানে বৃহস্পতির একটা মূল ব্যাপার লাগে, এবং সেটা যখন আপনি সারা জীবনের জন্য ভোগ করছেন তখন কিন্তু দুটো গ্রহেরই একটা কনজুগাল এফেক্ট লাগে। এই হচ্ছে একটা বেসিক জায়গা। তো বৃহস্পতি আমাদের মেটেরিয়াল নলেজ, আমাদের যে কোনো শিক্ষা কেন্দ্রের যিনি প্রধান বা অন্যান্য শিক্ষকেরা যারা শিক্ষা দান করছেন প্রত্যেকেই জুপিটারের সাথে যুক্ত। লাইট অ্যাকচুয়ালি, এবং যেটাকে ইগনোরেন্স দূর করার যে উপায় সেটা হচ্ছে জুপিটার। শিক্ষক, রিমুভাল অফ ডার্কনেস, পরিষ্কার ব্যাপার। হ্যাঁ, আমাদের ধৈর্য শক্তি, পেশেন্স, আমাদের ফার্টিলিটি বৃহস্পতি দ্বারা নির্ধারিত, আমাদের সুখ, আমাদের শান্তি, আমাদের পরিতৃপ্তি, সন্তোষ, একটা পরিপূর্ণ সংসার অর্থাৎ একটা সিস্টেম, সেটা ব্যালেন্সড অবস্থায় রয়েছে। একের বেশি সন্তান লাভ। আপনাদের অনেকবার বলেছি যে অনেক মানুষ বলেছে কাকবন্ধা নিয়ে একটা অনুষ্ঠান করতে, যে নারীর একটির বেশি সন্তান হয় না। এখনকার দিনের বহু মানুষ সন্তান নেয় না, তারা কিন্তু বিভিন্ন পারিপার্শ্বিক ইকোনমিক একটা প্রেশার আছে, মানুষ করার একটা আছে, ঝামেলা আছে, তো সেই জন্য নেয় না। কিন্তু যখন মানুষ একের বেশি ইউজুয়ালি সন্তান নিতেন, সেই সময়ও কিন্তু বহু মানুষের একের বেশি সন্তান হতো না, তো তাদের কাকবন্ধা বলা হয়। সেটা নিয়ে একটা অনুষ্ঠান করব, অনেক প্রশ্ন আছে সেটা নিয়ে। তো এখানে বলছে একটা পরিপূর্ণ সংসার, সে আপনি একটা সন্তান নিন বা 5টা নিন, পরিপূর্ণ সংসার, স্ত্রী লাভ, এটা কিন্তু পুরুষের পার্সপেক্টিভ থেকে বলছি। হ্যাঁ, বৃহস্পতি কিন্তু পুরুষ প্ল্যানেট। তো সৌভাগ্যের প্রতীক যে কোনো রকম, এই যে কথাগুলো বলছি না, এগুলো সব মেটেরিয়াল কথা। সৌভাগ্য, দুর্ভাগ্য, স্বর্গলাভ, এগুলো সব মেটেরিয়াল কথা। এগুলোর অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল। আপনি একটা ডোমেইনের মধ্যেই ঘুরতে থাকবেন, তার বাইরে আপনি বেরোতে পারবেন। আমি বারবার বলছি, জুপিটার আপনাকে কখনো পুরোটা দিতে পারবে না, একটা লেভেল পর্যন্ত দেবে, তার পরের পার্টটা দিতে গেলে স্যাটার্নের পারমিশন দরকার, অর্থাৎ স্যাটার্নকে সেখানে একটা বড় রোল প্লে করতে হবে। ধর্মভাবের উন্মেষ, ধর্মভাব মানে কি? আপনার যে আইডেন্টিটি, অর্থাৎ আপনার যে গুণ আপনার মধ্যে রয়েছে, যার থেকে আপনাকে পৃথক করা যাবে না, সেই ধর্মভাবের উন্মেষ। আপনাকে আমি অনেকবার আলোচনায় বলেছি যে দেখবেন 9th হাউসের 4th হাউস, অর্থাৎ ভগবানের যে ঘর, সেটা আমাদের কালপুরুষের দ্বাদশ ঘর, আমাদের যেখান থেকে, সেটাও জুপিটারের ঘর, এবং সেই দ্বাদশ ঘরের দ্বাদশ ভাব কিন্তু স্যাটার্নকে দেওয়া রয়েছে। সেই স্যাটার্নের ঘর দিয়ে বৃহস্পতি এখন পাস করবে, এবং পূর্ণ গতিতে পাস করবে, তারপরে তার পরিপূর্ণ ফল সে দিতে থাকবে গোচরে। আলোচনার খাতিরে বলে দিই, কোনো গ্রহ যখন পূর্ণ গতিতে কোনো একটা ডিস্টেন্স, মানে আমরা তো ঘর হিসাবে এই মুহূর্তে না দেখে যদি একটা কৌণিক দূরত্বকে দেখি, সেই দূরত্বটা সে যে অতিক্রম করবে, এই সময় সে দৃশ্যপট দ্রুত পাল্টাবে। অর্থাৎ এতক্ষণ যে সিনেমাটা চলছিল সেটা একটা আর্ট ফিল্মের মতন সিনেমা, একটা ঘরের মধ্যে, বা সো কল্ড সিরিয়ালের মতো সিনেমাই বলা যায়, যেগুলো আউটডোর শুটিং নেই, দৃশ্যপট চেঞ্জ হয় না। এখানে খুব দ্রুত দৃশ্যপট চেঞ্জ হবে। কবে থেকে? 12ই নভেম্বর থেকে। আপনাদের ডেট বলেছি যে 26 তারিখ পর্যন্ত এই মাসের সময়টা নেগেটিভ আছে। 26 তারিখের পরে পরবর্তী 15 দিন ইট উইল বি এ টাইম ফর ট্রানজিশন। তারপর থেকে দেখবেন পরবর্তী 1-1.5 মাসের মধ্যে দৃশ্যপট খুব দ্রুত চেঞ্জ হবে, আপনারা নিজেদের জীবন দিয়ে বুঝতে পারবেন। তো এখানে একটা মানে পায়োনিয়ার রোল প্লে করবে হচ্ছে জুপিটার, পূর্ণ গতিতে যাবে, এবং জুপিটার আমাদের সমস্ত রকম মেটেরিয়াল আসপেক্টগুলোকে দিতে থাকবে। এবং কোথায় যাবে? জুপিটার কিন্তু আলটিমেটলি জানে আমি কিন্তু এই ঘরে থাকবো না,
আমি চলে যাব কোথায় না, আমি চলে যাব মীন রাশিতে। সুতরাং আলটিমেটলি ওর ডাইরেকশনটা মীন রাশির দিকে থাকবে। গতদিন আলোচনার সময় আপনাদের একটু বলেছিলাম যে মোটামুটি ফেব্রুয়ারি মাসের 2/3 পর থেকে কিন্তু বৃহস্পতি কুম্ভ এবং মীনের একটা মিলিত ফল দেবে, এবং মার্চ মাসের প্রায় 11th of মার্চের পর থেকে কিন্তু অলমোস্ট মীন রাশিরই ফল দিতে থাকবে। কারণ ওর ডেস্টিনেশন মীন রাশি, ও 1 বছর মীন রাশিতে স্টে করবে, এবং এটা একটা অদ্ভুত স্টে। এবং স্টের প্রথম 3 মাস হচ্ছে অপেক্ষাকৃত মন্থর গতিতে মীন রাশিতে থাকবে, তারপরে বক্র গতিতে 4 মাস থাকবে, তারপরে আবার ও আস্তে আস্তে গতি নিয়ে এক্সস্টেড হবে, তারপরে গতি নিয়ে ও মীন রাশিকে পুরোটা কভার করবে। অর্থাৎ 15 ডিগ্রির পরের যে পার্টটা সেটা কিন্তু ও কভার করবে অ্যাকচুয়ালি 2023 সালের মোটামুটি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3টে মাসে 15 ডিগ্রির পরের অংশটা। আমার ভুলও হতে পারে, হয়তো ফেব্রুয়ারি থেকে ক্রস করবে, কিন্তু ওই সময় থেকে ক্রস করবে। অর্থাৎ মীন রাশির প্রথম 15 ডিগ্রির মধ্যেই যা আমাদের ক্যালকুলেশনসগুলো হবে সেগুলো কিন্তু সামনের বছর 24শে নভেম্বর পর্যন্ত তার ভিত্তিতেই হবে। এবার আমি আপনাদের নর্মাল কতগুলো জিনিস বলছি, সেগুলো হচ্ছে আপনাদের আমি অনেক রকমভাবে বলেছি যে এই সময়টা প্রায় সময়ের এন্ডে চলে এসছে, 2 সপ্তাহ আছে আর। তো এই সিচুয়েশানটাতে, এবং পরশুদিন রাত্রিবেলা যখন হবে 12টা বেজে যাবে, তার কিছুক্ষণ পরে শনি ডাইরেক্ট হয়ে যাবে। শনি ডাইরেক্ট হওয়ার সাথে সাথেও যে আপনারা খুব ভালো ফল পাওয়া শুরু করবেন তা নয়, কারণ আরও 2টো প্ল্যানেট বকরি হয়ে থাকবে ততদিন পর্যন্ত, এবং শনি যে ঘরে রয়েছে সে ঘরেও বৃহস্পতি বকরি থাকবে। তার ফলে স্যাটার্ন তার ফুল ফ্লেজেড ফলটা দিতে পারে না। স্যাটার্ন এমনিতেও ফল দিতে 15 দিন সময় নেয়, মিনিমাম একটা ফল দিতে 1 মিনিট গতি নিতে ওর 15 দিন সময় লাগে। তো এখানে বৃহস্পতি অ্যাকচুয়ালি সার্বিক ফলটা কী দেবে না, সার্বিক ফলটা দেখবেন যে মানিটারি, বৃহস্পতির 3টে দৃষ্টি আছে, সবাই জানেন সেটা, পঞ্চম, সপ্তম এবং নবম দৃষ্টি, এবং নিজে বসে থাকবে কোথায়। আমি আলোচনাটা করছি কিন্তু শুধুমাত্র কুম্ভ রাশি ভিত্তিক, মীন রাশির আলোচনাটা পরে হবে। তো কুম্ভ রাশিতে বসেও 3টে অংশে দৃষ্টি দেবে। প্রথম 5th হাউসে কুম্ভ রাশিতে বসে 3টে ঘরে দৃষ্টি দেবে। কুম্ভ রাশিতে থেকে তার 5th হাউস কোথায় না বুধের ঘর, পরিষ্কার ব্যাপার। তো বুধের ঘরে দৃষ্টি দেবে, 7th হাউসের দৃষ্টি দেবে রবির ঘরে, এবং 9th হাউসের দৃষ্টি দেবে শুক্রের ঘরে। 3টেই চূড়ান্ত মেটেরিয়াল ঘর, রাজসিক প্রবৃত্তির ঘর, এবং শুক্রের মধ্যে কিন্তু রাজসিক এবং তামসিক প্রবৃত্তি প্রচুর পরিমাণে রয়েছে। কিন্তু বসে থাকবে কোথায়, সাত্ত্বিক ঘরে, অর্থাৎ ব্যালেন্স হবে অ্যাকচুয়ালি। বৃহস্পতি নিজে বসে থাকবে লাগামটা ধরে স্যাটার্নের ঘরে, এবং স্যাটার্ন তার পেছনেই আছে, দ্বাদশেই থাকবে, এবং সেখান থেকে স্যাটার্ন কি করবে, ওকে অনেকটা রেস্ট্রিক্ট করবে। অর্থাৎ ও কিন্তু অনেকটা জল ছেড়ে দেয় না, বাঁধ যেরকম, সেরকম অনেকটা মানুষকে লিবার্টি দিয়ে দেবে। আপনারা নিজেদের লাইফ থেকে বুঝতে পারবেন, বারবার একটা কথা বলছি, কিন্তু আপনারা জানুয়ারি, ফেব্রুয়ারিতে গিয়ে যখন দেখবেন শুক্র আলটিমেটলি বৃহস্পতির ঘরে ঢুকে বকরি হয়ে গেছে, তখন কিন্তু মানুষের লিবার্টি ফেসটা অনেকটা বেড়ে যাবে। অন্তত মানসিকভাবে মানুষ কিন্তু অনেক স্ট্রেনদেন মনে করবে নিজেকে, যেরকম অবস্থায় থাক, অনেকটা খারাপ ফেস গেল, নাও আমরা আস্তে আস্তে কাটিয়ে উঠতে পারবো, সেই শক্তি। এটাই কালের নিয়ম। মানুষ যত ঘটনাই ঘটুক না কেন, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতনও ঘটনা গেছে যেখানে কোটির অঙ্কে লোক মারা গেছে, এবং অ্যাকচুয়াল কোনো হিসেব নেই, বিভিন্ন ডেটা আছে বিভিন্ন রকম, টেন্টেটিভলি বলা হয় যে এত কোটি লোক মারা গেছে, এত কোটি লোক। এখনও মাঝে মাঝে বিভিন্ন জায়গায় গণকবর পাওয়া যায়, যেখানে আনট্রেসড মানুষ পাওয়া যায়। ইউরোপের বিভিন্ন, বিশেষ করে পূর্ব ইউরোপের বিভিন্ন জায়গায় এখনও পাওয়া যায়। তো তারা থেকে বোঝা যায় যে একটা অসংখ্য মানুষের মৃত্যু ঘটেছিল, এবং অসংখ্য মানুষ পঙ্গু হয়ে গেছিলেন চিরতরে, বা একদম পার্মানেন্টলি ডিসেবলড হয়ে গেছিলেন। তারপরেও কিন্তু মানুষ আস্তে আস্তে কাটিয়ে উঠেছে। জাপানে এত বড় পরমাণু বিস্ফোরণ হয়েছে 2টো, তারপরেও কাটে। কাল এমন একটা নিয়ম না, সব কিছু থেকে কাটিয়ে ওঠে। পৃথিবীর অনেক বিশ্ববরণ্য প্রভাবশালী নেতা নেতৃত্বও মারা গেছে, কিন্তু তারপরেও আস্তে আস্তে মানুষ সেটা কাটিয়ে ওঠে। এটা ঐতিহাসিক নিয়মেই হয়, সারা জীবন হয়েছে, ভবিষ্যতেও হবে যতদিন পর্যন্ত রয়েছে। একটা গাছকে দিয়ে ভাবুন, একটা গাছের যদি আপনি ডালপালাগুলোকে কেটে দেন, তাকে যদি আপরুটেড না করে দেন এবং এত বিচ্ছিরিভাবে না কাটেন যে তার ডালপালা গজানোর আর কোনো জায়গাই নেই, সেই গাছটিই দেখবেন আবার 1.5-2 বছর বাদে আবার একটা শেপ নিয়ে নেবে। কিন্তু
এটাই কালগত নিয়ম। তো সেই শেপটা আমাদের যে 2 বছর একটা অলমোস্ট একটা ডিফার্ম টাইম আমাদের যাচ্ছে, এখনও প্রচুর রেস্ট্রিকশান আছে, এবং যতদিন পর্যন্ত সরকারিভাবে রেস্ট্রিকশান না উঠছে আপনারা কিন্তু অবশ্যই মেনে চলবেন। আমি রাস্তাঘাটে প্রচুর দেখছি কেউ মাস্ক পরে না, আমি এটাতে খুব মানে অনেকে, আমি সেদিন দেখলাম মানুষ বচসা করছে যে আমাদের ভ্যাকসিন হয়ে গেছে রয়েছে, তাই জন্য ভ্যাকসিনের সাথে বারবার বলছে টিভিতে যে আপনারা মাস্ক পরুন, ভ্যাকসিনের সাথে কোনো সম্পর্ক নেই। দয়া করে বলছি মাস্ক পরবেন। কষ্ট হয় জানি, বেরোলে পরে হাঁটলে পরে, ইউজুয়ালি আমাদের হ্যাবিচুয়েশন নেই, কিন্তু আমার মনে হয় 2 বছরে অনেকটা হ্যাবিচুয়েশন হয়ে গেছে মানুষের, একেবারেই তো এ ছিল প্রথম। দয়া করে পড়ুন, এবং মানে আপনি রেস্ট্রিকশনটা মানলেন না বা কোনো এজেন্সি আপনাকে দেখলো না বা আপনার বিরুদ্ধে কোনো শাস্তি হলো না, তার মানে এটা নয় যে আপনি মানে এটা হচ্ছে এমন একটা জীবাণু যেটা কিন্তু আপনি শুধু একা ক্ষতিগ্রস্ত হবেন না, আপনি 5টা লোককেও ক্ষতি করে দেবেন। আপনি মানে আমি যদি খুব স্বার্থপরের মতো কথা বলি, তাহলে আপনি যদি খুবই বেপরোয়া হন যে কারোর কথা শুনবেন না, আপনাকে কি করা যেতে পারে? আপনি বড়জোর বলতে পারি যে আপনি সেলফ ক্ষতি করুন, কিন্তু 5জন লোককে ক্ষতি করার তো অধিকার আমাদের কারোর দেয়নি না। তো সুতরাং সেই জায়গাটা একটু দয়া করে চিন্তা করবেন। যে অ্যানাউন্সমেন্টগুলো হচ্ছে সেগুলো কিন্তু খুব যোগ্য লোকেরা এবং খুব বিচক্ষণতার সাথেই পরিমাপ করে বলছে। প্লিজ আপনারা একটু শুনবেন। আমি যে পরিমাণ ভিড় দেখছি রাস্তাঘাটে, এটা খুব ভালো একটা নিদর্শন নয়, কারণ সময়টা কিন্তু এখনও ঠিক হয়নি। এর একটা মানে খারাপ সময়ে খারাপ কাজ করলে না, তার ইফেক্টটা কিন্তু ভালো সময় গিয়েও পেতে হয়, ভালো সময়টা ডেফার্ড হয়ে যায়। তো এখানে ঢুকে বৃহস্পতি কি করবে? বুধের ঘরে যিনি দৃষ্টি দেবে এবং রবির ঘরে দৃষ্টি দেবে এবং শুক্রের ঘরে দৃষ্টি দেবে, নিজে শনির ঘরে বসে থাকবে। এই 4টে ঘরকেও এনার্জাইজড করে দেবে। এবং দেখুন, শনির সাথেও ওর কিন্তু একটা ঘরে দৃষ্টি বিনিময় থাকবে, সেটা হচ্ছে স্যাটার্ন। কিন্তু মোর অর লেস আমাদের এপ্রিল মাসের প্রায় এন্ড পর্যন্ত ও কিন্তু ক্যাপ্রিকর্ন দিয়েই যাবে। তো ও বৃহস্পতির 2nd হাউসে দৃষ্টি দিয়ে রাখবে, একটা রাখবে ও 7th হাউসে দৃষ্টি দিয়ে চন্দ্রের ঘরে, এবং একটা দৃষ্টি থাকবে বৃহস্পতি এবং শনি দুজনেরই এই অবস্থায়, দুজনেই মার্গী গতিতে থাকবে, এবং দৃষ্টি থাকবে শুক্রের ঘরে, এবং সেই শুক্রের ঘর কিন্তু মোবিলিটিওয়ালা ঘর। তো তার ফলে কি হবে? বৃহস্পতি চেষ্টা করবে জায়গাটাকে মোবিলাইজ করার, শনি চেষ্টা করবে জায়গাটা কম্পারেটিভলি মোবিলাইজ হোক। এখন মার্গী আছে তো মোবিলাইজ করবে, কিন্তু তার মধ্যে একটা রেস্ট্রিকশন লাগবে, অর্থাৎ মানুষ যাতে সম্পূর্ণভাবে একেবারে সমস্ত ব্যারিয়ার ভেঙে একদম স্বেচ্ছাচারিতার জায়গায় না চলে যায়, সেই জায়গাটা কিন্তু স্যাটার্ন দেখবে। তার ফলে একটা খুব সুন্দর ব্যালেন্স থাকবে। আমি আপনাদের অনেকবার বলছিলাম যে নভেম্বরের পর থেকে দেখবেন সিচুয়েশনের মধ্যে অন্তত মানুষের তার নিজের মধ্যেই দেখতে পাবেন যে একটা পরিতৃপ্তির জায়গা তৈরি হচ্ছে, বিভিন্ন ঘটনা প্রবাহ দিয়ে বুঝতে পারবেন। সেই জায়গাটা কিন্তু এরা দুজনে মিলেই একসাথে পূর্ণ করবে। এবং দীর্ঘ প্রায় ধরুন গত বছরে অলমোস্ট জানুয়ারির পর থেকে, ফেব্রুয়ারি থেকে মোটামুটি 25 ডিগ্রি ক্রস করে গেছে যখন থেকে ধনু রাশি। বৃহস্পতি কিন্তু মকর রাশির আশেপাশেই রয়েছে, খুব একটা দূরে যায়নি। খুব একটা দূরে বকরি অবস্থায় যেটা নেমেছিল সেটা হচ্ছে 23 ডিগ্রির থেকে একটু বেশি পর্যন্ত নেমেছিল, সেটাও মানে খুব সামান্য অংশের জন্য শুক্রের নক্ষত্রেও নেমেছিল, বোধহয় কয়েক সেকেন্ডের জন্য, 7 সেকেন্ড বা 7 মিনিট বা 8 মিনিটের জন্য। ও কিন্তু অলমোস্ট রবির নক্ষত্রতেই ছিল, তারপরে আবারও মকর রাশির কাছে চলে এসছে। তো এই কুম্ভ রাশিতে ঢুকলো, কিন্তু বারবার বলছি, যেহেতু বৃহস্পতি নিজে জানে যে আমি কুম্ভ রাশিতে যতই যাই না কেন, এটা কিন্তু আলটিমেটলি আমার ফুল লিবার্টি নয়, আমি এখান থেকে বেরোতে পারবো না। রাবার যেরকম টানলে পরে আবার পেছন দিকে চলে আসে ছেড়ে দিলে, সেরকম আবার ওকে টেনে নিয়ে চলে আসবে মকর। তো আলটিমেটলি পূর্ণ ফলটাও দিতে পারবেন না, যে সামান্য অংশটুকু ফল দিয়েছে অলমোস্ট অগস্ট মাসের প্রথম দিক পর্যন্ত, তারপরে কিন্তু ফল দেওয়ার মতো এলিজেবল ছিল না। এবং 26শে অগস্টের পর থেকে কিন্তু ও আর ফল দেয়নি, কোনো মেটেরিয়াল ফল দেয়নি। আমি বহু লোকের সাথে কথা বলেছি এবং একদম ইন এ নাটশেল বলছি, ফল দেয়নি। গুটি কয়েক লোককে হয়তো ফল দিয়েছে। তো তার ভিত্তিতে আমি কনক্লুশন টানতে পারি যে
এইবার ও যে রিল্যাক্সড হবে, অর্থাৎ 18 তারিখের পর থেকে তার মোটামুটি 7-10 দিনের মধ্যে ও গতি নিয়ে নেবে অল্প অল্প করে। তো তখন থেকে কিন্তু ও ফল দেওয়াটা স্টার্ট করবে আস্তে আস্তে, এবং যেই না স্টার্ট করবে এটা কিন্তু থামবে একেবারে মীন রাশির প্রায় 15 ডিগ্রির কাছাকাছি গিয়ে। এখানে অসংখ্য নবাংশ করবে, শুধুমাত্র কুম্ভ রাশিতেই 9টা নবাংশ আছে, এবং এই নবাংশটা স্টার্ট হচ্ছে শুক্রের ঘর থেকে, থামবে বুধের ঘরে। তো একটা বড় দৃশ্যপট পরিবর্তন আছে এখানে। তো সেটা আপনারা বুঝতে পারবেন পজিটিভ স্বার্থে। বিবাহের যাদের আছে, আমি যখন নভেম্বর মাসে লগ্নভিত্তিক গোচর বলবো তখন দেখতে পাবেন অধিকাংশ মানুষের যারা বিবাহ আটকে রয়েছে কোনো কারণবশ, তাদের কিন্তু একটা সিংহভাগ মানুষের বিবাহের জায়গা খুব ভালো আছে। আগামী প্রায় 1.5 বছর সময় বিবাহের জায়গা ভালো আছে। তো সেটা একটু দেখবেন, আমি বলে দেবো অলরেডি, লগ্নভিত্তিকভাবে বলে দেবো, আজকেও বলবো। আর নাম্বার 3 হচ্ছে নতুন জব বা প্রফেশন বা মানিটারি যে ফ্লো সমাজের মধ্যে অনেকটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে। যাদের কাছে অর্থ আছে তারাও ভাবছেন যে আবার যদি এরকম কোনো সিচুয়েশান হয় তো কিছুদিন বেঁচে থাকার মতন একটা অর্থ রেখে দিতে হবে, দিয়ে কনজারভেটিভ হয়ে গেছে মানুষ। তো সেই কনজারভেটিভনেসটা কিন্তু কাটতে শুরু করবে নভেম্বরের মিড থেকে। জুপিটার কিন্তু কাটতে, এবং মঙ্গলের নক্ষত্রে জুপিটার আছে, মঙ্গল নিজে থাকবে এখন শুক্রের ঘরে ঢুকবে আর কি অলমোস্ট। তো সেই পজিশানে একটা দেখুন দৃষ্টিভিত্তিক একটা বড় চেঞ্জ আসছে সবার সাথে, সবার একটা কানেকশান হচ্ছে, মেটেরিয়াল প্ল্যানেটসগুলো কানেকশান হচ্ছে। এবং শনি যে না ডাইরেক্ট হবে, ডাইরেক্ট হওয়ার পরে কিন্তু স্যাটার্ন তার মেটেরিয়াল এফেক্টটা দেওয়ার জায়গাটাতে কিছুটা তার কার্পণ্য যে আছে সেটা কিন্তু সে কমাবে। তো সেই হিসেবে কিন্তু তারা আমরা কিন্তু সার্বিক একটা বেটার ফল পাবো। শুক্র রবি থেকে 5th হাউসে এসে প্রথমে 6th হাউসে যাবে, তারপরে 5th হাউসে এসে বকরি অবস্থায় থাকবে, একটা বড় সময়। তো সেটাও কিন্তু মেটেরিয়াল আসপেক্টের দিক থেকে, কারণ রবি হচ্ছে, আমরা যত গণনাই করি না কেন সেটা অলমোস্ট আসে রবির থেকে, কারণ রবি তো মেন। তো রবি কোথায় রয়েছে? রবি থেকে 4th হাউসে কেতু এবং 10th হাউসে রাহু বসে রয়েছে। তো 4th হাউসে কেতু থাকার জন্য যে কোনো রকম পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি কিন্তু নষ্ট হবে। তো একটা জিনিস ভাবুন, একটা বাড়ির যে হেড, ধরুন পিতা বা মাতা যেই হোক না কেন, তিনি যে হেড, তো সে কিন্তু রবি অ্যাকচুয়ালি। তো তার 4th হাউস মানে তার পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটির জায়গায় কেতু বসে রয়েছে। কেতুর কাজ কি? যে কোনো জিনিসকে ডেফিসিয়েন্সি করে দেওয়া। রাহু কেতুর কাজই তাই, আপনি যা পাবেন তার উপরে একটা অংশ কেটে নিয়ে আপনাকে দেওয়া, আপনি পুরোটা যাতে না পান। তো সেই দিক থেকে পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি কিন্তু রবির নষ্ট হচ্ছে, এবং আরও কিছুদিন হবে, কারণ এখন রাহু অলরেডি রবির নক্ষত্রে ঢুকে গেছে 5 তারিখ। তো সেই জায়গা থেকেও কিন্তু এখন 10th হাউসে রাহু বসে রয়েছে, তো কর্মস্থানে বসে রয়েছে শুক্রের ঘরে। তো সেই হিসাবে এটাকে খুব ভালো লক্ষণ বলা যায় না। রাহু যতই দশম স্থানে থাক, লোকে বলে রাহু দশম স্থানে ভালো ফল দেয়, ভালো ফল দিতে পারে কিছু ক্ষেত্রে সাবজেক্ট টু কন্ডিশনস, কিন্তু সেই ফল কিন্তু খুব সুদূর প্রসারী ভালো ফল দেয় না, কখনো দেয় না, সম্ভবই নয় দেওয়া। একটা ডেমন যদি আপনাকে কিছু দেয়, তার মানে সে আপনাকে অ্যাকচুয়ালি সে ইনভেস্ট করলো কিছু, সে আপনার থেকে কিছু জিনিস নেবে, এবং কখন নেবে? যখন আপনি সব থেকে অসহায় অবস্থায় থাকবেন। রিমেম্বার দিস। কারণ ও কিন্তু আপনার ভালো সময় এসে আপনার কড়া নাড়বে না যে আমার জিনিসটা ফেরত দাও। ও চাইবে যখন আপনাকে যতটা বেশি স্ট্রেসের মধ্যে দেওয়া যায়, তার ফলে যেটা পাচ্ছেন সেটা যদি কোনো ইলিসিট বা কোনো সঠিক পথে না হয়, সেটা বর্জন করাই শ্রেয়। তো অ্যাজ এ হোল জুপিটার কিন্তু এখানে খুব ভালো ফল দেবে, ইন অল আসপেক্ট ভালো ফল দেবে। পশ্চিম দিককে ডাইরেকশন করে অ্যাকুয়ারিস, এবং পশ্চিম দিক থেকে আস্তে আস্তে নর্দার্ন সাইডের দিকেও যেতে থাকবে, এবং মানে মীন রাশি অ্যাকচুয়ালি উত্তর দিককে ডিনোট করে। হ্যাঁ, তো সেই দিক থেকে আমাদের যে মানে পরিষ্কার ভাষায় নর্থ ওয়েস্টার্ন যে সাইড আছে, অর্থাৎ আমি কলকাতায় বসে আছি, তো কলকাতা থেকে ওয়েস্টার্ন সাইড, প্রথমে ওয়েস্টার্ন সাইড যদি সরাসরি যায় সেটা হচ্ছে গুজরাট, মহারাষ্ট্র, মোটামুটি আরেকটু নর্থে গেলে রাজস্থান, তারপরে পাঞ্জাব, তারপরে আমাদের জম্মু কাশ্মীর, আস্তে আস্তে এভাবে ঢুকে যাচ্ছে। তো বৃহস্পতির ভেলোসিটিটাও কিন্তু এইভাবে
আমাদের জোন থেকে ডিমার্কেটেড হবে। এবার আপনি ভাবলেন যে ওয়েস্টার্ন সাইড তো আমার বাড়ি থেকে বেরিয়েও ওয়েস্টার্ন সাইড হতে পারে। হ্যাঁ, ওয়েস্টার্ন সাইড অবশ্যই হয়। আপনার যেখানে জন্ম তার 200 কিলোমিটার দূর থেকেই আমরা কিন্তু বাইরে ধরে নিই। 200 কিলোমিটারটা মানে ওরা যে হিসেবে দিয়েছিল আমি কনভার্ট করে দেখেছি, মোর অললেস 200 কিলোমিটার। কারণ মুনি ঋষিরা যখন গ্রন্থ লিখেছেন তখন কিলোমিটারের কোনো হিসেব ছিল না, তখন মিনিট সেকেন্ডে কোনো হিসেব ছিল না। তখন আগে যখন আমরা ছক করতাম তখন পল বিপল দিয়ে ছক করতে হতো, ম্যানুয়ালি করতে হতো। এখন যেটা কম্পিউটারে করা হয় তখন এটা ছক করতে একটু সময় লাগতো। এবং যেগুলো লগ্নভঙ্গ ছক আছে বা চন্দ্র একেবারে জাংচারে এসে দাঁড়ানো, সেই ছকে কিন্তু খুব খুব কষ্ট করে হিসেব করতে হতো। একটু 19-20 হয়ে গেলেই যাদের রাশি বা লগ্ন অ্যাসেন্ডেন্ট চেঞ্জ হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে। এখন সেই সুবিধাটা আমাদের সফটওয়্যার করে দিয়েছে, এটা নর্মালি অসুবিধে হয় না। তো এক্ষেত্রে 200 কিলোমিটার পর্যন্ত কিন্তু ডিস্টেন্স, সেটা যেদিকেই যান আপনি আপনার চারদিকে। তো ওয়েস্টার্ন বৃহস্পতি যেহেতু সব থেকে বড় প্ল্যানেটের, সব থেকে বড় মানে আমি ক্ষমতার দিক থেকে বলছি, আয়তনের দিক থেকে তো বৃহস্পতি বড়, সব থেকে ক্ষমতাবান প্ল্যানেটের পরের মানে সেকেন্ডারি ডেপিউটি তার বলা যেতে পারে, তিনি যেহেতু রয়েছেন, তো সেই হিসেবে ডিস্টেন্সটা আমি ওই পর্যন্ত ধরেছি। কত থেকে আমি ক্যালকুলেশন করব না, ভারতবর্ষের মোটামুটি মানে আমার বাড়ি থেকে 200 কিলোমিটার থেকে ওই পর্যন্ত, ভারতবর্ষের সীমা পর্যন্ত, বা ভারতবর্ষের বাইরেও আপনি করতে পারেন। তবে জুপিটার এই অংশটাকে নির্দেশ করবে। এবং রাহু যেহেতু আস্তে আস্তে মানে একদম পরিষ্কার ব্যাপার, রাহু কোথায় আছেন এখন, আমাদের বৃষ রাশিতে রয়েছে। তো বৃষ রাশি অ্যাকচুয়ালি সাদার্ন পোর্শনকে নির্দেশ করে। তো ও কিন্তু আস্তে আস্তে মেষ রাশির দিকে ঢুকছে। তো মেষ রাশি কিন্তু আমাদের পূর্ব দিককে নির্দেশ করে। তো সাদার্ন থেকে যদি পূর্ব দিকে আসতে হয়, মানে 1 নম্বর ঘর হচ্ছে পূর্ব দিক, তার মানে আমাদের আসতে হবে কিন্তু দক্ষিণ পশ্চিম দিক দিয়ে। তার মানে বৃহস্পতি এবং রাহু অ্যাকচুয়ালি উল্টো দিক বরাবর কাজ করবে। বৃহস্পতি যত অ্যাকুয়ারিস বরাবর মীন রাশির দিকে যেতে থাকবে, তত ও পশ্চিম থেকে উত্তরের দিকে যাবে। এবং রাহু কি করবে, রাহু যত বৃষ থেকে মেষের দিকে আসতে থাকবে, তত সাদার্ন পোর্শন থেকে আস্তে আস্তে ইস্টার্ন সাইডে দিকে আসতে থাকবে। তার ফলে একটা কম্পাসের মতন বিপরীতধর্মী কাজ করবে। এটা কিন্তু আমাদের প্রতিবেশীদের সাথে, কথাটা এই কারণে বলছি, এটা একটা বৃহত্তর স্বার্থ আছে, প্রতিবেশীদের সাথে সুসম্পর্কের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ইঙ্গিত নয়। আমি এর বাইরে কিছু বলবো না। অ্যাজ এ হোল এখন তো সময় খুব খারাপ আছে। এখন যদি কেউ সামান্য রকম কন্ট্রোলের বাইরে যায়, তাহলে পরিস্থিতি খুব ভয়ানক দিকে টার্ন নিতে পারে। দীর্ঘস্থায়ী একটা সংগ্রাম বা এক ধরনের সিউডো ওয়্যার বা এই জাতীয় কিছু তৈরি হয়ে যেতে পারে। কিন্তু যদি এই সময়টাকে কন্ট্রোলও করে নেয়, সামনের বছর কিন্তু এমন একটা টাইম যাবে, সামনের বছর মোটামুটি জুলাই মাস, জুন মাসের এন্ড থেকে, জুলাই থেকে প্রায় ডিসেম্বর পর্যন্ত এমন একটা টাইম যাবে, যে টাইমটা কিন্তু একটু ডিস্টার্বিং টাইম। কারণ সেই একই ব্যাপার, শনি বকরি থাকবে, বৃহস্পতি বকরি থাকবে, মঙ্গল বকরি থাকবে, বুধও বকরি থাকবে। এই বছর যে সময় বক্রত্যাগ করছে তার 15 দিন আগে বক্রত্যাগ করে দেবে বুধ। এবার আপনারা হিসেব করে নিন, 18 তারিখের 15 দিন আগে, মোর অললেস অক্টোবর মাসের 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে বুধ বক্রত্যাগ করে দেবে। কোথায় বকরি হবে না, একদম বুধের নিজের ঘরে বকরি হবে। বুধ যেখানে পর্যন্ত ম্যাক্সিমাম যায় তার 15 ডিগ্রি আগে পর্যন্ত গিয়ে বকরি হয়, 15 থেকে 16। এবছর 1 ডিগ্রি ঢুকেছে তুলা রাশিতে, তো 16 ডিগ্রি নিচে নামিয়ে দিই। তো মোটামুটি কন্যা রাশির 15 ডিগ্রিতে গিয়ে বুধ বকরি হবে এবং সিংহ রাশিতে কাছাকাছি জায়গায় চলে যাবে। টাচ করতেও পারে, নাও করতে পারে, আমি পুরোটাই কিন্তু টেন্টেটিভ বলছি। তো এরকম একটা সিচুয়েশন যাবে যখন কিন্তু শুক্র সামনের বছর, আর এবছর যেহেতু বকরি, শুক্র একবার যখন বকরি হয় আবার 17 মাস পরে গিয়ে বকরি হয়। যেখানে বকরি হয় সেই ঘর থেকে 9th হাউসে গিয়ে বকরি হয়। তো শুক্র পরের বার মানে 2024 সালের যখন এই মাঝামাঝি টাইমে বকরি হবে, তখন সেটা সিংহ রাশিতে গিয়ে বকরি হবে, মোর অর লেস, হিসেব যাই বলছে। তো শুক্রের আর ফেব্রুয়ারি মাসের পরে শুক্রকে নিয়ে চিন্তা করে লাভ নেই। কিন্তু ওই সময় শনি, বৃহস্পতি, মঙ্গল এবং বুধ 4 জন কোনো না কোনো সময় যদি একসাথে বকরি হয়ে যায়, তাহলে সেই সময়টা কিন্তু খুব খারাপ সময় যাবে। তবে এইটুকু বলতে পারি, একটা টাইম এমন অবশ্যই যাবে যখন মঙ্গল, বৃহস্পতি এবং শনি কিছুদিনের জন্য বকরি থাকবে একসাথে।
কারণ শনি এবার যে তারিখে মার্গী হচ্ছে তার কিন্তু 12 দিন পরে সামনের বার গিয়েও মার্গী হবে। 11 তারিখ হচ্ছে, তার মানে অক্টোবর মাসের 20 থেকে 24 তারিখের মধ্যে সামনের বছর গিয়েও মার্গী হবে। তো সেই হিসাবে ততদিনে বৃহস্পতিও মার্গী থাকবে। বৃহস্পতি মার্গী থাকবে কতদিন? 24 অক্টোবর পর্যন্ত। তো সেই হিসেবে মঙ্গলও তার মধ্যে বকরি হয়ে যাবে। মিথুন রাশিতে সামান্য একটু ঢুকে তারপরে বকরি হবে, তারপরে বৃষ রাশিতে নামতে থাকবে। এই জায়গাটা কিন্তু খুব ভালো নয় মঙ্গলের বকরির জন্য। তো এই সময়টায় গিয়ে তার ফলটা দেবে। অ্যাকচুয়ালি তখন কিন্তু বৃহস্পতি চলে যাবে একদম মীন রাশিতে এবং 12 নম্বর ঘরে থাকবে, সেটা কিন্তু উত্তর দিককে ডিনোট করে, এবং রাহু থাকবে পূর্ব দিকে। তো এই সিচুয়েশানটা, এবং বৃহস্পতি এবং রাহু একে অপরের দিকে আসতে থাকবে 24শে নভেম্বরের পর থেকে সামনের বছর, এবং সেখানে একটা দুজনে কিছুদিন অবস্থান করবে, এরকম একটা সময় আসবে। তো সেটা খুব ভালো লক্ষণ নয়। তার ফলে প্রত্যেককেই একটা মিনিমাম টেম্পারমেন্ট রাখতে হবে, যাতে হাতের বাইরে না চলে যায়। হাতের বাইরে যাওয়াটা খুব সোজা, বাইরে চলে গেলে সেটাকে নিয়ন্ত্রণ করাটা খুব কঠিন। তো অ্যাজ এ হোল বৃহস্পতির এই গোচর কিন্তু মোটের ওপর বেটার হবে। এডুকেশনের জায়গা স্প্রেড করবে। আপনারা দেখবেন স্কুল কলেজ এগুলো কিন্তু মোটামুটি আগামী 3 মাসের মধ্যে অলমোস্ট, অন্তত বড়দের, বড় মানে আমি বলছি 6-7 পর থেকে অন্তত 8+, আমি যদি বলে নিই, তাদের ক্ষেত্রে কিন্তু এডুকেশনের লেভেলটা মোরলেস একটা ট্র্যাকে চলে আসবে। পরীক্ষাগুলো অন টাইমে হতে থাকবে, সাবজেক্ট টু সাম রেস্ট্রিকশনস, এবং পরিস্থিতি আস্তে আস্তে অনুকূলের দিকে যাওয়া শুরু করবে, এবং এডুকেশনের জায়গা বেটার হবে। তার সাথে কমিউনিকেশনের জায়গা বেটার হবে। কমিউনিকেশনটা যেরকম একদম একটা স্ট্যাগফ্লেশন হয়ে রয়েছে, সামহাও একদম স্টিক করে রয়েছে, সেটা কিন্তু হবে না। এটা অনেক বেশি মোবিলিটি আসবে, অন্তত উইথ রেসপেক্ট টু দ্য প্রেজেন্ট সিচুয়েশন অনেক বেশি আসবে। মানুষের মধ্যে যে ভয় আছে সেগুলো কমে যাবে, এবং মানুষ আবার একটা নর্মালসি অফ লাইফের দিকে কিন্তু আস্তে আস্তে যেতে থাকবে। তো সেটা প্রত্যেকের ক্ষেত্রে বা সমাজ তথা সমগ্র পৃথিবীর ক্ষেত্রেই কিন্তু ভালো লক্ষণ। তবে আমি বলবো প্রথম দিকে, সামনের বছর যেহেতু একটা খারাপ টাইম আছে, অন্তত অগস্ট অনওয়ার্ডস, মানে অগস্টের 2/3 অনওয়ার্ডস, কিন্তু জুলাই থেকেই বুঝতে পারবেন অগস্টের 2/3 অনওয়ার্ডস সময়টা খারাপ দেবে, এবং সেটা ডিসেম্বরের প্রায় ধরুন মিড পর্যন্ত। আমি সবই টেন্টেটিভ বলছি, অ্যাকচুয়ালি কবে মঙ্গল ডাইরেক্ট হবে গিয়ে কিছুই জানি না এখনও, টেন্টেটিভ হিসেবে বলছি। তো সেই সময় পর্যন্ত একটু সাবধানে থাকতে হবে সামনের বছরটা। তারপরে আবার বেটার টাইম আছে, কারণ শনি আলটিমেটলি সামনের বছরের মানে গিয়ে যে ডাইরেক্টটা হবে 25 ডিগ্রির কাছাকাছি ক্যাপ্রিকর্নে, তারপরে কিন্তু পার্মানেন্টলি নিজের মূল ত্রিকোণে ঢুকে যাবে, এবং বৃহস্পতিও মেষ রাশিতে চলে আসবে। তো সেটা কিন্তু অনেক প্রিভিলেজড টাইমের দিকে আমরা যেতে থাকবো আস্তে আস্তে, সব কিছুকে মেকওভার, মানে আস্তে আস্তে ওভারকাম করে বেরোতে থাকবো। ইন অল আসপেক্ট বেটার টাইম দেবে জুপিটার এখানে, এবং সব দিক থেকে ভালো টাইম দেবে। এবং আমরা এই যে 1.5 বছর ধরে যে অনেক কিছু আমাদের শিখিয়ে গেছে স্যাটার্ন, বিশেষ করে সম্পদের ব্যবহারের ক্ষেত্রে, সেটা আপনারা দয়া করে ভবিষ্যতে যে যতদিনই বাঁচুন না কেন সেটা কাজে লাগাবেন, এবং সম্পর্কগুলোকে রক্ষা করার চেষ্টা করবেন। যাতে, কারণ সম্পর্কটা তো শ্রিঙ্ক করে আসছে, বর্তমান জেনারেশনে একটা দুটোর বেশি সন্তান কারুর হয় না। তো বহু ফ্যামিলি আছে একটা সন্তান, অর্থাৎ পরবর্তীকালে মাসি বা মামা, পিসি বা কাকা, এই সম্পর্কগুলো কিন্তু আস্তে আস্তে ডিজলভড হয়ে যাবে সমাজ থেকে। ডাকতে পারবো আমরা কাউকে, মানে পাড়ার চেনাশোনা বন্ধু বান্ধবদের মধ্যে ডাকতে পারবো, কিন্তু ব্লাডের মধ্যে অলমোস্ট আর থাকবে না। তো সেইটা চিন্তা করে একটু চেষ্টা করবে যে সম্পর্কগুলোকে অ্যাটলিস্ট টিকিয়ে রাখার। অনেক কিছু কিন্তু শিখিয়ে গেছে। আমি যেদিন সরকারিভাবে নিষেধাজ্ঞা উঠবে সেদিন অনুষ্ঠান করব, আমি নোট ডাউন করছি রোজই, সেদিন এই ব্যাপারে অনেকগুলো পয়েন্টস নিয়ে আলোচনা করব। অ্যাজ এ হোল আমি একটু লগ্ন ভিত্তিক আপনাদের বলে দিই। মেষ লগ্ন এবং বৃষ লগ্ন দুজনের ক্ষেত্রে একদম ধরে ধরে বলছি, মেষ লগ্ন এবং বৃষ লগ্ন দুজনের ক্ষেত্রে কিন্তু জুপিটারের এই বছর বেটার ফল দেবে। বাট আপনারা যদি ভাবেন যে লগ্নের দ্বাদশে এসে বৃহস্পতি বকরি হয়ে যাবে এবং সেটা খারাপ, সেই খারাপের চিন্তা করার স্থান এখনও আসেনি। মেষ লগ্নের ক্ষেত্রে বলছি, এখনও আসেনি, সেটা অনেক পরে। এইখানে যে গোচর দেবে সেই গোচর কিন্তু আপনাকে অবশ্যই ভালো ফল দেবে। মেষ লগ্নের ক্ষেত্রে বলে দিই, বাইরে থেকে চাকরির যোগ কিন্তু আপনার প্রচুর আসবে। বাইরে মানে কত? আপনার জন্মস্থান থেকে 200 কিলোমিটার বাইরে চাকরির যোগ আসবে। আয় ইনকামেও বৃদ্ধি হবে,
বিবাহ যদি না হয়ে থাকে তাহলে বিবাহের খুব ভালো যোগ আছে, 5th হাউসের দৃষ্টি থাকবে, সুতরাং অফকোর্স এখানে খুব ভালো এফেক্ট জুপিটার আপনাকে দেবে। তবে খেয়াল রাখবেন যাদের অর্থোপেডিক প্রবলেম আছে বা যাদের শরীরের যে কোনো তরুণাস্থিতে প্রবলেম আছে বা যাদের কোনো কারণে ফেসিয়াল যে বোনস আছে, আমাদের মুখে অনেক বোনস আছে ছোট ছোট, তো সেগুলো যদি কোনো কারণে কোনো রকম সমস্যা থাকে তাহলে সেগুলোতে একটু ডক্টর দেখিয়ে নেবেন, একটু প্রবলেম আসতে পারে, ইনক্লুডিং আমাদের লোয়ার জ যেটা সেইখানে। আচ্ছা, বৃষলগ্নের ক্ষেত্রে বলে দিই, বৃষলগ্নের কিন্তু সুগার থেকে খুব সাবধানে থাকবেন। বৃহস্পতি কিন্তু সরাসরি আপনার 6th হাউসে দৃষ্টি দিচ্ছে এবং 4th হাউসে দৃষ্টি দিচ্ছে। পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটির জায়গা বেটার থাকবে, রবির ঘর। কিন্তু যেহেতু লগ্নে রাহু রয়েছে এবং রাহুর এখন রয়েছে রবির নক্ষত্রে, সুতরাং সুগারের থেকে কিন্তু খুব খেয়াল রাখবেন। এবং যাদের বয়স মোটামুটি 45 ঊর্ধ্ব তারা কিন্তু প্রস্টেটের, পুরুষদের ক্ষেত্রে বলছি এবং মহিলাদের ক্ষেত্রে বলছি, লোয়ার অ্যাবডোমেনের কিন্তু নজর দেবেন। ইউটেরাস ওভারি এবং ইউরিনারি ব্লাডারের কিন্তু নজর দেবেন। তার সাথে স্কিনের প্রবলেম যাদের আছে তারা কিন্তু একটু বেশি নজর দেবেন, আর ঠান্ডা লাগার সমস্যা যাদের আছে। মিথুন লগ্নের ক্ষেত্রে বলে দিই, মিথুন লগ্ন এবং কর্কট লগ্নের ক্ষেত্রে অনেক দিন পরে সময় বেটার আসতে চলেছে অনেকটা। মিথুন এবং কর্কট, আমাকে বেশ কিছু মানুষ ফোন করেছিলেন গত কয়েকদিনের মধ্যে, তাদের কিছু ছক আমি দেখলাম। মিথুন এবং কর্কট লগ্নের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে আরও যদি স্পেসিফিক্যালি বলি তাহলে মিথুন লগ্নের ক্ষেত্রে কিন্তু 12 নভেম্বরের পর থেকে সময় অনেকটা পজিটিভ দেবে, ইরেসপেক্টিভ অফ দশা। দশা ভালো থাকলে বেশি ভালো ফল দেবে, দশা যদি সাধারণ বা মানে নমিনাল থাকে বা যদি দুর্বল থাকে তাহলে কম ভালো ফল দেবে, কিন্তু ফল কিন্তু অবশ্যই বেটার দেবে। তবে একটা জিনিস শুধু বলে দেব, যাদের স্থূলত্বের এফেক্ট আছে, অর্থাৎ যাদের মাস বেশি আছে, তারা কিন্তু শরীরের সেটা খেয়াল রাখবেন, কারণ লগ্নে বৃহস্পতির অবস্থান বা লগ্নে দৃষ্টি দেওয়া দুটোই কিন্তু মাস ডিপোজিশনের ক্ষেত্রে একটু বেশি রকম, এবং তার থেকে বিভিন্ন রকম রোগের সৃষ্টি হতে পারে, হয়ও যেটা ওবেসিটি, তো সেটা একটু খেয়াল রাখবেন। কর্কট লগ্নের ক্ষেত্রে কিন্তু ফলটা একটু ডিফার করে দেবে, কিন্তু মোটামুটি ডিসেম্বর অনওয়ার্ডস আপনি অনেকটা মোবিলিটি পাবেন। কর্কট লগ্নের ক্ষেত্রে একটা দীর্ঘদিন একটা স্টেটাস কো রেখে দিয়েছে, এখানে কোনো খুব একটা বড় পরিবর্তন হয়নি, তো সেই জায়গা থেকে অনেকটা বেটার দেবে। বাট যাদের ক্ষেত্রে মঙ্গল বকরি আছে, যে সমস্ত কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, মঙ্গল বকরি আছে বা বকরি হতে চলেছে বা বকরি থেকে সবেমাত্র মার্গী হয়েছে, এরকম যাদের ছকের অবস্থা রয়েছে, তাদের ফল দিতে কিন্তু মোটামুটি জানুয়ারি মাস নেবে, তার আগে ফল দেবে না। এবং সামনের বছর তারা কিন্তু একটু সাবধানে থাকবেন, কারণ লগ্নের দ্বাদশে এসে মঙ্গল বকরি হবে এবং তারপরেও শুক্রের ঘরে চলে যাবে, এটা কিন্তু একটু গন্ডগোলের সময়, যদিও সেটা অনেক পরের ব্যাপার। বাট ডিসেম্বর অনওয়ার্ডস অল্প অল্প করে সবাই কিন্তু মানে কর্কট লগ্নের ক্ষেত্রেও কিন্তু বেটার এফেক্ট পাবেন। সিংহ লগ্নের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বেটার এফেক্ট দেবে, তার কারণ বৃহস্পতি 7th হাউসে যাবে এবং 8th হাউসেও যখন যাবে সেটা কিন্তু বিপরীত রাজযোগ, 8th হাউসের লর্ড 8th হাউসেই বসে থাকবে, তো সেই হিসাবে কিন্তু বিপরীত রাজযোগের এফেক্ট দেবে অন্তত বকরি না হওয়া পর্যন্ত। তো সেই হিসাবে ভালো এফেক্ট পাবেন। বাইরে থেকে চাকরির যোগ আসবে, চাকরির ক্ষেত্রে পদোন্নতি আসবে, কিন্তু প্রচুর প্রেশার আসবে, কিন্তু প্রচুর প্রেশার আসবে, মানে চাপ নিতে হবে, নেওয়ার মতন এলিজিবল থাকতে হবে, তার ফলে খাওয়া দাওয়া বা এই জাতীয় জায়গাগুলোকে কিন্তু নজর দিতে হবে। মানে একটা বয়সের পরে কিন্তু আমি বলছি 40+ যাদের হয়ে গেছে তারা কিন্তু খাওয়া দাওয়ার প্রতি সিংহ লগ্নের ক্ষেত্রে খেয়াল রাখবেন, কারণ সিংহ লগ্নের আপনারা নর্মাল সিংহের কখনো চেহারাটা দেখবেন, সিংহের চেহারাটা, সিংহের বুকটা বড় আর পেটটা একদম সরু, হ্যাঁ, তো এটা কিন্তু মুনি ঋষিরা বুঝিয়ে গেছে যে সিংহের চেহারার বাইরে যদি আপনার চেহারাটা হয়ে যায় তাহলে আপনার শরীরে রোগ বাসা বাঁধবে। অ্যাকচুয়ালি শুধুমাত্র স্বভাবটা দিয়েই বোঝায়নি, প্রত্যেকটা যে আইকন আছে, আমাদের যে জোডিয়াক সাইন্স আছে, তার যে আইকনগুলো রয়েছে, সে আইকনগুলো কিন্তু মানুষের ক্যারেক্টারকেও ডিনোট করে। তো সেটা কিন্তু সিংহের ক্ষেত্রে পেটে যদি মেদ জমে বা পেট যদি বড় হয়ে যায় তাহলে কিন্তু সেটা খুব খারাপ ইন্ডিকেশন, কারণ 3rd হাউস এবং 10th হাউস দুটোই শুক্রের ঘর, এবং খুব নোটিস করার মতন জায়গায় দেখবেন যে
এই শুক্রের দুটো ঘরের একটা ঘরে রাহু বসে রয়েছে, আর একটা ঘরে শনি দৃষ্টি দিয়ে বসে আছে। একটু কেয়ারফুলি থাকবেন শরীরের ক্ষেত্রে, এবং যাদের উচ্চ রক্তচাপের প্রবলেম আছে তারা কিন্তু একটু সামলে চলবেন। কন্যা লগ্নের ক্ষেত্রেও ভালো ফল দেবে, কিন্তু জানুয়ারি অনওয়ার্ডস থেকে আরও বেটার ফল দেবে, এবং যত ওদিকে যেতে থাকবে তত বেটার ফল দেবে। এবং কন্যা লগ্নের ক্ষেত্রে কিন্তু যখন বৃহস্পতি পূর্ণ গতিতে থাকবে, যতই ষষ্ঠে থাক না কেন, পয়সার যোগানের ক্ষেত্রে খুব একটা প্রবলেম আসবে না। মানির ফ্লো কিন্তু হবে, বাট মানি এক্সপেন্ডিচারের জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখবেন। দ্বাদশের দৃষ্টি থাকবে, তো এক্সপেন্ডিচার প্রচুর হতে পারে, বিশেষ করে ভোগ্যপণ্যের ক্ষেত্রে সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন। শরীরের ক্ষেত্রে শুধু একটা জিনিসই বলবো, এটা একদম ফিমেলদের বলছি, যাদের গাইনি প্রবলেম আছে তারা কিন্তু ডক্টর দেখিয়ে নেবেন স্পেসিফিক্যালি, একদম ইরেসপেক্টিভ অফ দশা, নাহলে প্রবলেম করবে। তুলা লগ্নের ক্ষেত্রে কিন্তু সময় খুব ভালো আছে। 5th হাউসে জুপিটারের পোস্টিং কিন্তু সবসময় ভালো, সেটা ফ্যামিলি বৃদ্ধির ক্ষেত্রে, প্রেম প্রীতির ক্ষেত্রে, আমাদের নতুন সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে, সন্তান হওয়ার ক্ষেত্রে, নতুন চাকরির ক্ষেত্রে, যে কোনো প্রকার ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু জুপিটার এখানে ভালো ফল দেবে। বাট একটা জিনিস মনে রাখবেন, যেহেতু বৃহস্পতি এখান থেকে আপনার লগ্নেও দৃষ্টি দিচ্ছে, সুতরাং আপনার শুক্রের লোকেরা যেহেতু একটু অতিরিক্ত আরামি আয়েসি হয় তারা, তো একটু চেষ্টা করবেন নিজের অঙ্গ প্রত্যঙ্গ একটু সঞ্চালন করার, অর্থাৎ একটু ব্যায়াম বা এক ধরনের হাঁটা চলা করা, বা যেভাবে করতে পারেন, মানে শরীরে এক্সেসিভ যেটা আছে খাদ্য যদি মজুদ থাকে সেটাকে বার্ন করে দেওয়া। আদারওয়াইজ কিন্তু সুগার একদম অনিবার্য থাকবে। হ্যাঁ, বৃহস্পতির অবস্থান বা বৃহস্পতির দৃষ্টি কিন্তু দুটোই খুব সুগার সেন্ট্রিক। আচ্ছা, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলে দিই, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে 4th হাউসে জুপিটারের পোস্টিং থাকবে, সেটা কিন্তু অনেকটা আশাপ্রদ, এবং যারা ব্যবসা বাণিজ্য নতুন শুরু করতে যান তাদের ক্ষেত্রে কিন্তু নভেম্বর থেকে ভালো পয়সার ফ্লো দেবে। বাট আপনার কেতুর গতি যেহেতু দ্বাদশের দিকে আছে, এবং রাহুর গতি যেহেতু 6th পজিশনের দিকে আছে, ফলে পয়সাটাকে কিন্তু রাখার চেষ্টা করবেন, ইনভেস্ট করবেন যে কোনো জায়গায়, এমন জায়গা যেখান থেকে পয়সাটা আপনি দুঃসময় আবার ব্যবহার করতে পারেন। তবে অ্যাজ এ হোল, যেহেতু 3rd হাউসেই মোর অরলেস শনি মাত্র 1 ডিগ্রি ঢুকবে অ্যাকুয়ারিসে, 3rd হাউসে যেহেতু স্যাটার্নের পোস্টিং থাকবে, তার ফলে স্যাটার্নের একটা বড় ব্লেসিংস কিন্তু আপনি পেয়েই থাকবেন, খুব নর্মালি পেয়ে থাকবেন। সুতরাং খুব বেশি ঘাবড়ানোর প্রয়োজন নেই। বৃশ্চিক লগ্ন এবং রাশি দুটোর ক্ষেত্রেই বলে দিচ্ছি, এরকমও আছে যাদের রাশি লগ্ন এক আছে, তাদের ক্ষেত্রে কিন্তু একদম ইউনিসেন্ট্রিক ফল পাবেন এক্ষেত্রে। যদি আপনার ছকে খুব খারাপ অবস্থায় জুপিটার না থাকে তাহলে কিন্তু অবশ্যই বেটার ফল পাবেন। আচ্ছা, তবে চেষ্টা করবেন যে হাই ব্লাড প্রেশার এবং খুব বেশি অ্যাডভেঞ্চারাস লাইফ যাতে আপনি না নিয়ে ফেলেন, হটকারী জীবনের ক্ষেত্রে যাবেন না। কেতু কিন্তু তাহলে গন্ডগোল করবে, কারণ ও সামনের বছর এপ্রিল পর্যন্ত থাকবে, তারপরেও কিন্তু দ্বাদশে বসে থাকবে, সেটাকে খুব বেটার ফল বলা যায় না। বাট জুপিটারের পোস্টিং কিন্তু অবশ্যই ভালো থাকবে। দ্বিতীয়পতি পঞ্চমপতির অবস্থান 4th হাউসে থাকে, এটা একটা সার্বিক ছোট টাইপের রাজযোগ বলা যায়। এটা ডিপেন্ড করছে আপনার কোথায় বার্থ প্লেসে জুপিটার রয়েছে, সে যেখানেই থাক না কেন আপনাকে কিন্তু অবশ্যই একটু বেটার ফল দেবে। ধনু লগ্নের ক্ষেত্রে বলি, 3rd হাউস এবং 4th হাউস মিলিয়ে যেহেতু জুপিটারের এই গোচরটা রয়েছে, ধনু লগ্নের ক্ষেত্রেও কিন্তু আস্তে আস্তে তার কাঠিন্য দূর হতে সহায়তা হবে। ধনু লগ্নের মধ্যে এবং ধনু রাশির ক্ষেত্রেও বলছি, অসম্ভব রকম একটা কাঠিন্য ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে কাটতে শুরু করবে, এবং তবে এটা কাটতে একটু টাইম নেবে। মোর অরলেস আপনি নভেম্বরের এন্ড থেকে এটা বুঝতে পারবেন। আপনার চন্দ্র যত এগিয়ে আছে, অর্থাৎ আপনার চন্দ্র যদি রবির নক্ষত্রে থাকে, মানে ধনু রাশিতে, তাহলে একটু পরে হবে। যদি শুক্রের নক্ষত্রেই থাকে তাহলে একটু আগে হবে। আর লগ্নের ক্ষেত্রে ডিগ্রি যত, মানে 3 ডিগ্রি থেকে যদি 20 ডিগ্রির মধ্যে আপনার লগ্নের পোস্টিংটা থাকে, তাহলে কিন্তু মোটামুটি নভেম্বরের এন্ড থেকেই আপনি বুঝতে পারবেন যে সিচুয়েশন আস্তে আস্তে বেটার হচ্ছে। এটা কিন্তু একদম, তবে লগ্ন যদি শেষের দিকে থাকে, মনে করুন 27 ডিগ্রি 28 ডিগ্রিতে, এবং মোরলেস চন্দ্রও সেখানে রয়েছে, যেহেতু 7.5টাকে ইনক্লুড করে বলছি বলে কথাটা বলছি, যদি কাছাকাছি থাকে তাহলে কিন্তু এটা মোটামুটি ধরুন ডিসেম্বরের এন্ড বা জানুয়ারির প্রথম দিক আপনার নিয়ে নেবে। ডিপেন্ড অন যে আপনি কোন দশা ভোগ করছেন। যদি রবির নক্ষত্রে থাকেন এবং বয়স যদি মোটামুটি 35+ হয়,
তাহলে বেটার নক্ষত্রে আছেন বলা যায়, যদি না মানে বেটার দশায় আছেন বলা যায়, না হলে কিন্তু রাহুর দশাতেই থাকবেন। তো সেক্ষেত্রে একটু টাইম নেবে ফলটা দিতে, কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে অতি খারাপ থেকে কম খারাপের দিকে যাচ্ছে সিচুয়েশন, আগের থেকে আপনাকে অবশ্যই বেটার ফল দেবে। কবে থেকে না, নভেম্বরের মোটামুটি 2/3 ক্রস করে যাওয়ার পর থেকে। সেটা আপনাদের নিজেদের জীবনচর্চা দিয়ে বুঝতে পারবেন। বাট যেহেতু লগ্নে এসে শুক্র বকরি হবে কিছুদিনের মধ্যে, তো সেই জায়গাটায় একটু খেয়াল রাখবেন। লগ্নে শুক্র বকরি হওয়াও কিন্তু ভীষণ পরিমাণে এক ধরনের কি বলবো, ষড়রিপুর জাগ্রত করে, কারণ সরাসরি বুধের ঘরে দৃষ্টি দিচ্ছে, সপ্তম দৃষ্টি তো, এবং সেখানে বৃহস্পতির দৃষ্টিও থাকবে, তো একটু রিপুদোষকে জাগ্রত করবে, এবং তার সাথে এক ধরনের ল্যাথার্জি, এক ধরনের জীবনকে শুধুমাত্র মানে আনন্দ উপভোগ করা, এই ধরনের একটা প্রবৃত্তি তৈরি হবে। সব কিছুই করুন, কিন্তু ব্যালেন্স রেখে করবেন, না হলে সমস্যা দেবে। মকর লগ্নের ক্ষেত্রে বলে দিই, মকর লগ্নে থেকে বৃহস্পতি বেরিয়ে যাবে, এবং শুধু সেকেন্ড হাউস নয়, থার্ড হাউসে যাবে। সেকেন্ড হাউসে যাওয়া আপনারা তো ভাবতে পারেন যে ধনকারক ঘর, তো সেটা, তবে খুব বেশি যে আপনি ইকোনমিক আউটফ্লো এখানে পাবেন তা নয়, মকর লগ্নের ক্ষেত্রে স্পেসিফিক্যালি বলছি, কারণ আপনার কিন্তু মকর লগ্ন থেকে 5th হাউসে রাহু আছে, এবং রাহু ইমিডিয়েট রবির নক্ষত্রে আছে। পয়সার ফ্লো আসবে, কিন্তু আপনি যতটা এক্সপেক্ট করছেন ততটা কিন্তু আসবে না, এবং রাশি যদি আপনার মকর রাশি হয় তাহলে কিন্তু একটু ডিপ্রেশন, তার সাথে যতটা এক্সপেকটেশন তার থেকে অবশ্যই কিন্তু আপনাকে কম দেবে, এটা একদম ইনএভিটেবলি কম দেবে। তবে বারবার একটা কথা বলছি, কমন কথা বলছি, 26শে অক্টোবর পর্যন্ত যে হার্ডনেস বা যে কনস্ট্রেন্টস আপনি ভোগ করবেন তার থেকে কিন্তু কম্পারেটিভলি আপনি কম ভোগ করবেন, কারণ গ্রহগুলো মার্গী হয়ে যাবে। মার্গী হওয়ার পরে গ্রহ রিল্যাক্সড হয়, রিল্যাক্সড হলে আমাদের দৃশ্যপট পরিবর্তন করে। কোনো ঘরে শনি যখন বসে থাকে তখন সেই ঘরে না নর্মালি 18 মাসে বছর করে দেয়, অর্থাৎ স্লো করে দেয় সেটা। আমাদের স্টোরিটা আপনারা সবাই জানেন, এর বিহাইন্ড দিস, যে স্যাটার্ন অ্যাকচুয়ালি হচ্ছে খঞ্জ, অর্থাৎ স্যাটার্নের একটা পা নেই, সেটা মহাবলী রাবণ কেটে দিয়েছিল তার চন্দ্রহাস দিয়ে, তার ইন্দ্রজিতের জন্য। তো তার ফলে শনি স্লো যায়, এবং শনি পার্মানেন্ট ফল দেয় যে কোনো জিনিসের, কোনো ইমপার্মানেন্ট ফল আপনি স্যাটার্নের থেকে পাবেন না, যেটা দেবে সেটাও পার্মানেন্ট, যেটা নেবে সেটাও পার্মানেন্ট। তো তার ফলে স্যাটার্ন যখন কোনো জায়গায় বসে থাকে, স্যাটার্ন খুব দ্রুত পরিবর্তনকে পছন্দই করে না, যে কোনো জিনিসকে অনেক দিন ধরে আপনাকে সহ্য করিয়ে করিয়ে তারপরে ব্যাপারটা আপনার সাথে আত্মিককরণ ঘটাবে। তো যখন লগ্নে শনি বসে রয়েছে, বা জন্মকালীন যাদের লগ্নে আছে, মনে করুন 90 সালের শেষের দিক থেকে 91, 92 যাদের জন্ম, বা তার 29 বছর আগে যাদের জন্ম, 60 সাল, 61 সাল, 62 সালের একদম শুরুর দিকে, তাদের কিন্তু মকর রাশিতে শনি বসে রয়েছে, এবং সেটা যদি আপনার লগ্নও হয়ে যায়, অর্থাৎ শনি যেখানে বসে রয়েছে সেটাই আপনার লগ্ন, তাহলে কিন্তু জীবনের সমস্ত কাজে আপনার কিন্তু ডেফার্ড ফল আসবে, সমস্ত কাজে, কারণ 10th হাউসে স্যাটার্নের দৃষ্টি থাকবে। স্যাটার্ন যদি কর্মস্থানে দৃষ্টি দেয়, আপনাকে কোনো দিন কোনো কর্ম, মানে 10টা কাজ যদি করেন, 2টো কাজ হয়তো আপনার চটজলদি হতে পারে, কিন্তু 8টা কাজই আপনাকে অনেক কাঠখড় পুড়িয়ে করতে হবে। অর্থাৎ শনি যেটা করে সেটা হচ্ছে শুধু কাজটা সম্পাদন করায় তা নয়, আপনাকে সেই কাজে মাস্টার বানিয়ে দেবে। ভবিষ্যতে কাউকে যদি পরামর্শ দেন, আপনার থেকে ভালো পরামর্শদাতা, অর্থাৎ ওই কাজটার প্রস অ্যান্ড কনস আপনি সব জেনে যাবেন। কাজটা করতে গেলে কার কাছে যেতে হবে, কি করে করতে হবে, পুরো সম্পাদনটা আপনার কাছে ক্লিয়ার থাকবে। স্যাটার্ন এইভাবে নিয়ে যায়। এর ফলে যাদের ক্ষেত্রে ধৈর্য কম আছে, অর্থাৎ স্যাটার্নের যদি বলবত্তা কম থাকে, 8 রকম বলবত্তা থাকে, অনেকবার আলোচনা হয়েছে, তো এই বলবত্তার মধ্যে যদি আপনার বলবত্তা কম থাকে তাহলে আপনাকে ধৈর্য নষ্ট করবে। বা মঙ্গল যদি কোনো কারণে ডিস্টার্ব থাকে, বা শুক্র মঙ্গলের খুব খারাপ যোগ থাকে, রাহু মঙ্গলের খুব খারাপ যোগ থাকে, তাহলে আপনাকে অধৈর্য বানাবে। অধৈর্য যত বানাবে তত আপনি শনির এই যে দীর্ঘস্থায়ী এফেক্ট দেওয়ার যে প্রবণতা, সেটাকে আপনি সহ্য করতে পারবেন না, এবং আপনি ভুলভাল কাজ করে ফেলবেন। ভুলভাল মানে আপনি হঠকারী কাজ করে ফেলবেন, এবং ইনএভিটেবলি আপনার কাজটা গণ্ডগোল হবে। তো যারা এই ধরনের নিজের জীবনটাকে নিজে দেখার চেষ্টা করুন, দেখে যদি বুঝতে পারেন যে না এরকম ঘটনা ঘটছে, এবং আমি একাধিকবার এরকম হঠকারী সিদ্ধান্ত নিয়ে কিছু কাজ করে ফেলেছি যেটা করার নয়, তাহলে সেটা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে সেটাকে সংশোধন করার চেষ্টা করুন।
এবং দেখবেন স্যাটার্ন আপনাকে ঠিক ফল দিয়ে যাবে। এবং চন্দ্র যদি সেখানে, মনে করুন শনি চন্দ্র একসাথে রয়েছে, কারোর মকর লগ্ন, সেখানে শনি রয়েছে, চন্দ্রও রয়েছে, জন্মকালীন 7.5 রয়েছে যাদের, তো সেক্ষেত্রে কিন্তু মনে রাখবেন এই 7.5 জীবনের 3টে 7.5 অন অ্যান অ্যাভারেজ যদি আপনি পান, তাহলে যে কোনো একটা 7.5, জন্মকালীন 7.5-তে তো আপনার বোধ থাকবে না কোনো, তো পরের যে মোটামুটি 27 বছরের পর থেকে যে 7.5টা ভোগ করবেন, বা 53 বছরের পর থেকে যে 7.5টা ভোগ করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোনো একটা 7.5-তে আপনাকে অসম্ভব পীড়া দেবে। 3টে 7.5 একটা অ্যাভারেজ মানুষ পায়, যার একটা অ্যাভারেজ এজ আছে 75 থেকে 80 বছর, 3টে পায়, কেউ 4টেও পায়, আর একটু বেশি যাদের আয়ু আছে। তো সেক্ষেত্রে কোনো একটা 7.5 আপনাকে অসম্ভব রকম খারাপ ফল দেবে। খারাপ ফল মানে জীবনে এক্সপিরিয়েন্স দেবে আপনি। 7.5-তে কিন্তু প্রচুর জিনিসের লাভ ঘটে জীবনে। আমি দেখেছি বিবাহ হয়, সন্তান হয়, নতুন চাকরি পায়, কিন্তু প্রচুর স্ট্রাগলের মধ্যে দিয়ে হয়। এই স্ট্রাগলটা আপনাকে নতুন কিছু শেখায়। তো ধনু লগ্নে, মকর লগ্নের ক্ষেত্রে বলছি, বৃহস্পতি যতই আপনার দ্বিতীয় স্থানে যাক এবং রিল্যাক্সড হোক, আপনি কিন্তু শুরুতেই খুব যে একদম এক্সট্রাঅর্ডিনারি ফল পেয়ে যাবেন তা নয়, আপনাকে ওয়েট করতে হবে, বা যতটা ফল পান তার থেকে একটু কম্পারেটিভলি কম পাবেন। কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলি, যেহেতু বৃহস্পতি লগ্নে অবস্থান করবে, দ্বাদশে শনি অবস্থান করাটাকে খুব খারাপ ভাববেন না, শুধুমাত্র চলাফেরার ক্ষেত্রে একটুখানি নজর রাখবেন। বাট লগ্নে বৃহস্পতির অবস্থান কিন্তু বেটার ফল দেবে, বাট শরীরের ওজন বৃদ্ধির ক্ষেত্রে নজর দেবেন, ব্লাড প্রেশার এবং ব্লাড সুগার দুটোর ক্ষেত্রেই নজর দেবেন। যদি ফিমেল হন তাহলেও নজর দেবেন। বাড়তি যেটা নজর দেবেন সেটা হচ্ছে অর্থোপেডিক প্রবলেম, পুরুষদের কম্পারেটিভলি কম হবে, স্ত্রী হলে কম্পারেটিভলি বেশি হবে। এবং তার সাথে চোখের পাওয়ারও একটু রেইজ করতে পারে, স্কিনের সমস্যা করতে পারে। এই কয়েকটা জিনিস কিন্তু অ্যাজ এ হোল কুম্ভ লগ্নে বৃহস্পতির অবস্থান কিন্তু কুম্ভ লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু শুভ। আপনার জন্মকালীন বৃহস্পতি যদি খুব খারাপ বা দুস্থানগত বা বলহীনও হয় কম্পারেটিভলি, তাহলেও কিন্তু বেটার ফল দেবে। মীন লগ্নের ক্ষেত্রে বলি, যেহেতু মীন রাশি নিজে জানে যে বৃহস্পতি আমার ঘরেই আসছে, তার ফলে শুরুর দিকে একটুখানি স্লো ফল দিলেও পরবর্তীকালে আসতে কিন্তু ও ফল দেওয়া শুরু করবে। পরবর্তী মানে ফেব্রুয়ারি মাসের মোটামুটি 10-12 তারিখের পর থেকে, এবং 1 বছর লগ্নেও মীন রাশিতে অবস্থান করবে, বকরি অবস্থায় থাকবে। তার ফলে সেটা পরে বলবো, ওজন বৃদ্ধি বা তার সাথে ঠান্ডা লাগার প্রকোপ, তার সাথে শ্লেষ্মা ঘটিত সমস্যা, সাইনাস ঘটিত সমস্যা, চোখের ক্ষেত্রে অপারেশন, সেগুলো পরের দিকে আসবো। কিন্তু অ্যাজ এ হোল বলে রাখি, খুব খারাপ ফল দেবে না, খুব খারাপ ফল দেবে না, এবং অনেকটাই রিল্যাক্সড ফল পাবেন। বাট এক্সপেন্ডিচারের ক্ষেত্রে একটু নজর রাখবেন অন্তত শুরুর দিকে। আরও স্পেসিফিক্যালি বলে দিই যে 20 ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ যতদিন রাহুর নক্ষত্রে ত্যাগ না করছে বৃহস্পতি, ততদিন এক্সপেন্ডিচারটা আপনার ইনকাম নিয়ে আমি কিন্তু ইমিডিয়েট কনসার্ন নই, কারণ আপনাকে আয় দিয়ে দেবে, অন্তত বর্তমানে যা আয় করছেন তার থেকে বেটার দেবে, কিন্তু এক্সপেন্ডিচারটা কিন্তু আপনার বেশি বাড়িয়ে দেবে। তার ফলে এক্সপেন্ডিচারটা একটু নজর রাখবেন, বা বেতন পান বা লাভ্যাংশ আপনার আসুক হাতে, সাথে সাথে সেটাকে কোনো জায়গায় ফিক্সড করে দেবেন একটা অংশ, যাতে পয়সাটা আটকে যায়। এটা করবেন অন্তত ফেব্রুয়ারি মাসের 18-20 তারিখ পর্যন্ত। তারপরে দেখবেন অটোমেটিক্যালি ব্যাপারটা হয়ে যাচ্ছে, খুব একটা প্রবলেম করবে না। অ্যাজ এ হোল বেটার আছে, বাট প্রত্যেককেই বলছি যে সুগারের প্রবলেম থেকে সাবধানে থাকবেন। এবং রাহুর যে বর্তমান পোস্টিং, এটা কিন্তু একটু অ্যাক্সিডেন্টাল, এবং তার সাথে ইলেকট্রিসিটি এবং ফায়ার থেকে কিন্তু সাবধানে থাকবেন, কারণ মঙ্গলের পোস্টিং বর্তমানে কিন্তু একটু ডেডলি আছে। এবং আপনাদের অনেকবার বলেছিলাম যে এই সময় একটা গুমোট একটা ওয়েদার যাবে, এবং এটাতে দেখবেন যে প্রচুর পার্সপিরেশন আসবে, ঘাম হবে যাকে পরিষ্কার ভাষায়, বা গরম হয়তো খুব থাকবে না, কিন্তু একটা গুমোট, একটা ভ্যাবসা একটা ওয়েদার থাকবে। এই ওয়েদারটা কিন্তু মোরলেস আপনি 18-20 তারিখ পর্যন্ত পাবেন, তারপর থেকে এটা কাটতে শুরু করে দেবে। আমি আপনাদের বলেছিলাম একটা সময় টাইম পর্যন্ত বৃষ্টি হবেই, অন্তত কম বেশি। তো ভারতবর্ষের প্রায় বিভিন্ন প্রান্তেই হচ্ছে, এবং তার সাথে প্রচুর পরিমাণে ভূমিধস হবে, অর্থাৎ মাটি এক স্থান থেকে আরেক স্থানে চলে আসবে, সেটা ঘটছে। তো সেটা একটু খেয়াল রাখবেন, যেহেতু প্যান্ডেমিক আছে, তার সাথে বর্ষা বেশি হলে পেটের রোগের একটা প্রবলেম থাকে, সেই জায়গাগুলো একটু খেয়াল রেখে নিজেদের একটু সামলে নিন। আর কটা দিন মাত্র, তারপরে অনেকটাই দেখবেন প্রাকৃতিকভাবে স্ট্রেংথ পেয়ে যাবেন।
ভালো থাকবেন প্রত্যেকে, পুজো কাটান কিন্তু খুব সাবধানে কাটাবেন, যা সরকারি প্রিকশনস আছে সেটা দয়া করে মেনে চলবেন এবং সবাইকে নিয়ে একসাথে ভালোভাবে পুজো কাটান।